আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা একটু টিচার ইনবক্সে জানাও, অথবা তোমরা ইয়েস নো পোলের মাধ্যমে জানাতে পারো তোমরা আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা। আচ্ছা, ধন্যবাদ সবাইকে, সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছ। আর টিচার ইনবক্সে তোমাদের জন্য একটা রুটিন দেওয়া আছে, রুটিনের লিঙ্কটা দেওয়া আছে, রুটিনটা তোমরা দেখে নিও। আর তোমাদের 24 তারিখের অধ্যায় ভিত্তিক পরীক্ষাটা 25 তারিখে হবে, শুধু রুটিনে এটুকুই পরিবর্তন হয়েছে। আর এসএমএস এর মাধ্যমে তোমাদেরকে বিস্তারিত জানানো হবে। আর আমরা ক্লাসটা কিছুক্ষণের মধ্যে শুরু করবো ইনশাল্লাহ। তোমাদের 24 তারিখের পরীক্ষাটা 25 তারিখ হবে, শুধু রুটিনে এটুকুই পরিবর্তন হয়েছে। সালাম আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছি সবাই? ওয়ালাইকুম আসসালাম। আশা করি সবাই ভালো আছি। তো আজকে হচ্ছে আমাদের আহ, কত তারিখ? আজকে 22 জানুয়ারি, আমাদের এই বছরের প্রথম মাস। আমরা সবাই হচ্ছে অষ্টম শ্রেণীতে আছি আর কি। তো আমাদের আজকে হচ্ছে বিজ্ঞানের যে চ্যাপ্টার 1, প্রাণী জগতের শ্রেণী বিন্যাস, সেটার প্রথম দুইটা লেকচার নিয়ে আমরা আলোচনা করব। তো নেটওয়ার্ক প্রবলেম। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি সবাই ভালো আছি। মানব বলল হচ্ছে কুড়িগ্রাম থেকে, ধন্যবাদ। ওকে, আচ্ছা, ভাইয়ের পরিচয়টা দিয়ে দিই। তো ভাইয়ের নাম হচ্ছে জামি, বর্তমান পড়ছে হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ। ওকে, চলো আমরা হচ্ছে লেকচারে ঢুকে যাই। এই যে প্রাণী জগতের যে শ্রেণীবিন্যাস, তো আমাদের এই যে পুরা প্রাণী জগৎ বা পুরা পৃথিবীতে প্রায় কতটুকু প্রাণী রয়েছে? 15 লক্ষ। প্রায় 15 লক্ষ মতো আমাদের কি রয়েছে, বিভিন্ন ধরনের প্রাণী রয়েছে। এই যে দেখো, তুমি যখন হচ্ছে বাসা থেকে বের হও, ছোট্ট পিঁপড়া থেকে শুরু করে এই যে মানুষ, তারপর গরু, ছাগল, কত কিছু না, দেখো তুমি হাঁস, মুরগি, কত ধরনের প্রাণী আছে। তারপর তুমি যদি সমুদ্রের দিকে তাকাও, সমুদ্রের তলদেশ থেকে শুরু করে পৃষ্ঠ পর্যন্ত, নীলতিমি থেকে শুরু করে হচ্ছে তোমার সমুদ্রের তলদেশের যে পরিফেরার যে বিভিন্ন ধরনের প্রাণী, তাদেরকে যদি ধরি তাহলে অনেক অনেক প্রজাতির প্রাণী কিন্তু আমাদের এই যে পুরা যে পৃথিবীর যে প্রাণী জগৎ, সেখানে কিন্তু আছে। তো এই যে এত ধরনের প্রাণী, সবাই কিন্তু সেম না। সবার তোমার
আকার আকৃতি বলি, সবার গঠন বলি, সবকিছু কিন্তু আলাদা। তারা সবাই একই জায়গায় বসবাস কিন্তু করে না। কিছু প্রাণী হচ্ছে তোমার জলে থাকে, কিছু প্রাণী হচ্ছে তোমার স্থলে থাকে, আবার কিছু প্রাণী দেখা যায় তোমার স্থল এবং জলে দুটাতে থাকে। আবার সবার খাদ্য অভ্যাস বা সবাই একই ধরনের খাবার কিন্তু খায় না। যেমন হচ্ছে তোমার আমরা যেমন হচ্ছে মাংসাশী, বা আমরা সর্বভুক বলা যায়, বা আমরা তোমাদের সবকিছু খাইতে পারি, মাংসও খাইতে পারি, লতা পাতাও খাইতে পারি। আবার তুমি গরু ছাগল দেখো, তারা লতা পাতা খায়। আবার যদি পিঁপড়া দেখো, তাদের খাদ্য অভ্যাস কিন্তু অন্যরকম। এই যে সবকিছুর এত ধরনের এত এত প্রাণী, সবার মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের মিল অমিল কিন্তু আছে। এই যে এত ধরনের এত সব মিল অমিল, এত পার্থক্য, সবকিছুর উপর বেসড করে আমরা আহ, সব প্রাণীকে যাতে সুন্দরভাবে জানতে পারি, অল্প সময়ে অল্প পরিশ্রমে যাতে সব ধরনের প্রাণীকে জানতে পারি, সেজন্য হচ্ছে আমাদের এই শ্রেণীবিন্যাসের ব্যাপারে আমাদের জানতে হবে। ওকে, তো প্রথমে কি বলেছিলাম যে প্রত্যেকটা প্রাণীর আকার আকৃতি, অত সাইজ এন্ড শেপ, আকৃতির দিক দিয়ে হচ্ছে কি হতে পারে, ভিন্ন হতে পারে। আবার কি কি দিক দিয়ে ভিন্ন হতে পারে, আবার মেরুদণ্ডর দিক দিয়েও ভিন্ন হতে পারে। যেমন সবার কিন্তু মেরুদণ্ড থাকে না, যেমন মানুষের কিন্তু মেরুদণ্ড থাকে বা ভার্টিব্রাল কলাম থাকে। ভার্টিব্রাল, যেমন মানুষের কিন্তু কি থাকে, মেরুদণ্ড থাকে। আবার তুমি যদি চিন্তা করো, যেমন ছোট্ট একটা কেঁচু বা তোমার পিঁপড়া, এদের কিন্তু মেরুদণ্ড থাকে না। তাহলে এই জিনিস দিয়ে আমরা কি করতে পারি, পার্থক্য করতে পারি। আবার বাসস্থান দিয়ে আমরা কি করতে পারি, পার্থক্য করতে পারি। তারপর আমরা কি কি দিয়ে পার্থক্য করতে পারি, খাবার দিয়ে। যে প্রত্যেকটা প্রাণী কিন্তু সেম ধরনের কি খায় না, খাবার গ্রহণ করে না। আবার হচ্ছে প্রত্যেকটা প্রাণী একইভাবে কিন্তু কি করে না, একইভাবে চলাফেরা করে না। যেমন মানুষ চলাফেরা কিভাবে করে, দুই পা দিয়ে। মানুষ চলাফেরা কিভাবে করে, দুই পা দিয়ে। আবার গরু ছাগল যদি দেখো, তাহলে তারা হচ্ছে চার পায়ে। আবার পিঁপড়ার দিকে তাকাও বা সাপের দিকে তাকাও, তারা কিভাবে চলাচল করে। তো প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা কিন্তু কি ধরনের চলাফেরার ধরন বা মুভমেন্ট, যেটা সেটা কিন্তু আলাদা। তো এইসব বিষয়ের উপর ভিত্তি করে, বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিন্তু আমরা কি করতে পারি, বিভিন্ন প্রাণীকে আমরা শ্রেণীবিন্যাস বা ক্লাসিফিকেশন করতে পারি। ওকে, অর্থাৎ এই পুরো প্রাণী জগতে এই যে এত এত ধরনের প্রাণী, সবগুলাকে আমরা যাতে সহজে জানতে পারি, সহজে একটা বিভিন্ন গ্রুপে যাতে আমরা তাদের বিভক্ত করতে পারি, তাদের সম্পর্কে যাতে তাদের বাসস্থান, তাদের খাদ্যাভ্যাস, তাদের আকার আকৃতি, তারা কিভাবে বেড়ে ওঠে বা তাদের বংশবৃদ্ধি সম্পর্কে যাতে সহজে জানতে পারি, সেজন্য আমাদের হচ্ছে এই শ্রেণী বিন্যাস নিয়ে পড়তে হবে। তো এই জিনিসটুকু বুঝছো কিনা তোমরা? ওকে ওকে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি ঠিক করে নিচ্ছি। ওকে ভাইয়া, তাহলে আমরা নেক্সট যাই। তাহলে এই যে এতক্ষণ যে আলোচনা করলাম যে আমরা বিভিন্ন প্রাণীর বিভিন্ন বৈশিষ্ট্যের যে মিল, অমিল এবং তাদের যে বিভিন্ন পারস্পরিক যে সম্পর্ক রয়েছে, সেটার উপর ভিত্তি করে জীবজগৎ অর্থাৎ পুরো প্রাণী জগৎকে যে ধাপে ধাপে বিভিন্ন স্তরে যে বিভক্ত করা হয়, সেটাই হচ্ছে আমাদের কি, শ্রেণীবিন্যাস। তাহলে ভাইয়া এই এই যে কোয়েশ্চন, যেটা শ্রেণীবিন্যাস কি বা ক্লাসিফিকেশন কি, ক্লাসিফিকেশন কি, এই কোয়েশ্চেনটা কিন্তু তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে। তো এই জিনিসটা কিন্তু আমাদের সাজিয়ে জানা দরকার। তো আমরা কিভাবে লিখবো এটা? তো আমরা লিখতে পারি হচ্ছে বিভিন্ন প্রাণীর বৈশিষ্ট্যের মিল
অমিল ও পারস্পরিক যে সম্পর্ক, পারস্পরিক সম্পর্কের উপর ভিত্তি করে আমরা যে পুরো প্রাণী জগৎকে ভিত্তি করে পুরো জীবজগৎ বা প্রাণী জগৎকে পুরো জীবজগৎকে ধাপে ধাপে যে বিভিন্ন স্তরে ভাগ করছি, বিভিন্ন স্তরে ভাগ করার যে প্রক্রিয়া, ভাগ করার প্রক্রিয়া, এই যে ভাগ করার প্রক্রিয়া সেটাকে আমরা কি বলছি? শ্রেণীবিন্যাস বলছি। তা তোমরা এই জিনিসটা তোমরা তোমাদের আনসারে লিখতে পারো আর কি। তো বিভিন্ন প্রাণীর বৈশিষ্ট্যের মিল, অমিল ও পারস্পরিক সম্পর্কের মধ্যে আহ, সম্পর্কের উপর ভিত্তি করে জীবজগৎকে ধাপে ধাপে বিভিন্ন স্তরে ভাগ করা হচ্ছে। ভাগ করার যে প্রক্রিয়া সেটা হচ্ছে কি? আমাদের শ্রেণীবিন্যাস। ওকে, তারপর আসো, এই যে বললাম বিভিন্ন ধাপে ধাপে বিভিন্ন স্টেপসে যে আমরা হচ্ছে প্রাণী জগৎ, পুরো প্রাণী জগৎকে যে আমরা ভাগ করব বা বিভিন্ন শ্রেণীতে যে আমরা তাদের বিন্যস্ত করব, সেটা কিভাবে করব? তো এখানে হচ্ছে আমরা প্রত্যেকটা প্রত্যেকটা প্রাণীকে আমরা 7টা ধাপে ভাগ করতে পারবো। 7টা ধাপে, কয়টা? 7টা। প্রথমটা হবে হচ্ছে আমাদের জগৎ বা কিংডম। কিংডম। তারপর হবে হচ্ছে আমাদের পর্ব বা ফাইলাম। অর্থাৎ এই যে আমাদের যে প্রাণী জগৎ সেটাকে আমরা কি বলছি? অর্থাৎ জগৎ, অর্থাৎ প্রাণী জগৎ। এই প্রাণী জগৎকে আমরা বিভিন্ন পর্বে কিন্তু কি করতে পারি? ভাগ করতে পারি। অর্থাৎ বিভিন্ন পর্বে আমরা ভাগ করতে পারি। আবার সেই পর্বটাকে আমরা কয়েকটা শ্রেণীতে ভাগ করতে পারি। অর্থাৎ এই পর্বগুলাতে যে প্রাণীগুলা থাকবে, সেই প্রাণীগুলাকে আবার আমরা বিভিন্ন শ্রেণীতে কি করতে পারি? ভাগ করতে পারি। বিভিন্ন শ্রেণী বা ক্লাসে কি করতে পারি? ভাগ করতে পারি। তারপর তারপর এই যে আমরা একটা পর্ব থেকে ওই পর্বের সব প্রাণীকে হচ্ছে আমরা বিভিন্ন শ্রেণীতে কি করে দিলাম? বিভক্ত করে দিলাম। তারপর হচ্ছে ওই শ্রেণীর যতগুলো প্রাণী থাকবে সবগুলাকে আবার আলাদা আলাদা বিভিন্ন বর্গে আমরা কি করে দিতে পারবো? ভাগ করে দিতে পারবো। তারপর শ্রেণীকে হচ্ছে আমরা আরো কয়েকটা বর্গে ভাগ করতে পারি, বর্গ বা অর্ডার। তারপর এই বর্গ বা একটা বর্গে যত ধরনের প্রাণী থাকবে সেগুলোকে আবার বিভিন্ন ধরনের কি করতে পারি? গোত্রে আমরা ভাগ করে দিতে পারি, গোত্র বা ফ্যামিলি। তারপর গোত্রের সকল প্রাণীকে আবার আমরা বিভিন্ন ধরনের গণে বা বিভিন্ন ধরনের জেনাসে আমরা কি করতে পারি? বিভক্ত করিতে পারি। তারপর শেষ পর্যন্ত আমাদের এই যে শ্রেণীবিন্যাস প্রক্রিয়ার বা শ্রেণীবিন্যাসের যে ধাপের যে সর্বনিম্ন ধাপটা, সেটা হচ্ছে আমাদের কি? প্রজাতি। অর্থাৎ একটা প্রাণীর শ্রেণীবিন্যাসের সময় আমরা সর্বনিম্ন যে ধাপে আমরা আসবো সেটা হচ্ছে কি? প্রজাতি বা স্পেসিস। ওকে, এতটুকু বুঝছো কিনা? আচ্ছা, বর্গ মানে হচ্ছে ওই আমরা যে মানে ম্যাথমেটিক্সে যে বর্গ করি সেটা না। এটা জাস্ট হচ্ছে একটা নাম, বা বলতে পারো হচ্ছে এই যে শব্দগুলো কিন্তু কিন্তু ইংলিশ যে ওয়ার্ডগুলো সেগুলো থেকে ডিরাইভ করা, অর্থাৎ ইংলিশ ওয়ার্ডগুলো থেকে নেওয়া। তো অর্ডারের বাংলা যদি তুমি ডিকশনারিতে খুঁজো, বাংলা ডিকশনারিতে খুঁজো, তাহলে সেটা হবে হচ্ছে তোমার কি? বর্গ। তো সেজন্য হচ্ছে এই ধরনের মানে ওইটার নামকরণ বর্গই হইলো আর কি। বর্গ মানে যে আমরা ম্যাথের যে বর্গ করি সেটা না কিন্তু। অর্থাৎ প্রত্যেকটা প্রাণীকে, এই যে পুরা যে প্রাণী জগৎ আছে সেটাকে আমরা কয়েকটা পর্বে বিভক্ত করে দিব। আবার প্রত্যেকটা পর্বকে আমরা কয়েকটা কি? শ্রেণীতে বিভক্ত করতে পারবো। আবার প্রত্যেকটা শ্রেণীকে আমরা কয়েকটা কিতে? আমরা কয়েকটা বর্গে। তারপর হচ্ছে গোত্র, তারপর গণ, তারপর প্রজাতি। এভাবে হচ্ছে মানে প্রত্যেকটা প্রাণীর নামকরণ করা হয় বা শ্রেণীবিন্যাস করা হয়। ওকে, ক্লিয়ার কিনা বলো?
আচ্ছা, স্পিসেস, ওকে, আমি কারেক্ট করে নিচ্ছি। থ্যাংক ইউ। মাঝে মধ্যে ভুল হয়ে যায় আর কি। আচ্ছা, উদ্ভিদ জগৎ নিয়ে কিন্তু আমাদের এখন জানার দরকার নাই, কারণ আমাদের এই পুরা কি বলে, আমাদের এই পুরা চ্যাপ্টার হচ্ছে আমাদের প্রাণী জগতের উপর। উদ্ভিদ জগৎ নিয়ে কিন্তু কোনো ধরনের শ্রেণীবিভাগ সম্পর্কে আমাদের জানার দরকার নেই। ওকে ওকে ওকে, কুইজ অবশ্যই হবে, কুইজ অবশ্যই হবে। তাহলে আমরা এই জিনিসটা একটু মনে রাখবো যে এই যে আমরা 7টা যে ধাপ বা 7টা যে স্তর একটা প্রাণীর শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে, সেটা সর্বনিম্ন স্তর কোনটা, সেটা সর্বনিম্ন স্তর কোনটা একটু লিখো। সর্বনিম্ন স্তর বা ধাপ কোনটা? প্রজাতি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। স্পিসিস, ওকে। এটাকে আবার আমরা এই যে শ্রেণীবিন্যাস বা ক্লাসিফিকেশন, যেটা শ্রেণীবিন্যাসের শ্রেণীবিন্যাসের এককও বলা হয়, শ্রেণীবিন্যাসের এককও বলা হয়। ওকে, তাহলে আমরা প্রজাতিকে আমরা কি বলতে পারি? এটা হচ্ছে সর্বনিম্ন ধাপ ক্লাসিফিকেশন বা শ্রেণীবিন্যাসের, আবার এটা হচ্ছে কি আমাদের শ্রেণীবিন্যাস বা ক্লাসিফিকেশনের একক। তাহলে এই জিনিসটা তাহলে এতটুকু শেষ। তারপর চলি, এবার হচ্ছে 3জন বিজ্ঞানীর নাম এখানে দেওয়া আছে, যেটা হচ্ছে আমাদের এই যে প্রাণী জগতের যে শ্রেণীবিন্যাস চ্যাপ্টারটা, সেটার সাথে কি রিলেটেড। তো প্রথম জনকে আমাদের এরিস্টটল, তারপর হচ্ছে আমাদের জন রে, তারপর হচ্ছে ক্যারুলাস লিনিয়াস। তো এই যে 3জন বিজ্ঞানীর হচ্ছে আমাদের এই যে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস বা প্রাণী জগতের যে বিভিন্ন আহ, তোমার শাখা রয়েছে, সেগুলোর ক্ষেত্রে এই 3জন বিজ্ঞানীর অবদান কিন্তু অনেক বেশি। তো শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান যদি বলা হয়, তাহলে কার অবদান বেশি? আমাদের কেরুলাস লিনিয়াস। কেরুলাস লিনিয়াস হচ্ছে একজন আমাদের প্রকৃত বিজ্ঞানী, প্রকৃতি বিজ্ঞানী, ন্যাচারালিস্ট। ওকে, তো উনি কেন জনপ্রিয়? কারণ উনি হচ্ছে আমাদের এই যে শ্রেণীবিন্যাস বা ক্লাসিফিকেশন, শ্রেণীবিন্যাসের বা ক্লাসিফিকেশনের জনক, ফাদার অফ দ্য ক্লাসিফিকেশন। ওকে, থ্যাংক ইউ। অলরেডি নামিরা বলে দিয়েছে শ্রেণীবিন্যাসের জনক। আচ্ছা, ইনান বলেছে হচ্ছে সুইডেন। হ্যাঁ, সুইডেনের বিজ্ঞানী, প্রকৃত বিজ্ঞানী চিন্ময়। আচ্ছা, প্রকৃত বিজ্ঞানী হচ্ছে ন্যাচারালিস্ট, মানে প্রকৃতির যে বিভিন্ন ঘটনা নিয়ে তিনি হচ্ছে চিন্তা ভাবনা করে আর কি, যে প্রাণীরা কিভাবে হচ্ছে তোমার আহ, বা প্রকৃতি হচ্ছে বিভিন্ন ধরনের প্রাণী থাকে। তো বিভিন্ন প্রাণীর মধ্যে সামঞ্জস্যতা, বিভিন্ন মিল অমিল, এগুলো বের করে হচ্ছে তিনি হচ্ছে প্রত্যেকটা প্রাণীকে আলাদা আলাদা ভাগে বিভক্ত করে বিভিন্ন শ্রেণীতে আহ কি করেছেন, বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করার ট্রাই করেছেন আর কি। 25 তারিখের এক্সামটা কি অফলাইন? 25 তারিখের যে এক্সামটা, সেটা হচ্ছে তোমরা যারা অফলাইন এবং কম্বো বেসে আসো, তারা হচ্ছে তোমরা অফলাইন তোমাদের যে শাখা আছে তোমাদের পাশে, সেই শাখাতে গিয়ে দিতে পারবা। আর যারা শুধু অনলাইনে ভর্তি আছো, তারা হচ্ছে তোমরা অনলাইনে পরীক্ষাটা দিতে পারবা। ওকে, আকিব বলেছে হচ্ছে জীববিজ্ঞানী। হ্যাঁ, বলা যায়, জীববিজ্ঞানী বলা যায়। ঠিক আছে, আমরা এই চ্যাপ্টার পড়া শেষ হলে আমরা সবাই হচ্ছে প্রকৃতি বিজ্ঞানী হয়ে যাব। সায়েন্স অফ নেচার যে বলবো, সমস্যা নাই, আমরা সবাই একসাথে প্রকৃতি বিজ্ঞানী হয়ে যাবো। আচ্ছা, এই যে কেরুলাস লিনিয়াস, ওনার কিন্তু আরেকটা খুব গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। সে অবদানটা কি কেউ কি বলতে পারবা? যে কেরুলাস লিনিয়াস, ওনার কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ অবদান রয়েছে, সেটা কেউ বলতে পারবে কিনা? তাই বলে দিল, দ্বিপদ নামকরণের প্রবক্তা। দ্বিপদ নামকরণের প্রবক্তা অনেকে বলছে। ধন্যবাদ তোমাদের, দেখি তোমরা হচ্ছে অনেক আগায় আছো। তো যাই হোক, চলো আমিও তোমাদের সাথে পড়ে নি যে কেরুলাস লিনিয়াস কি করে। উনি হচ্ছে দ্বিপদ নামকরণের প্রবর্তন করেন।
দ্বিপদ, বাইনোমিনাল, দ্বিপদ নামকরণের প্রবক্তা, ফাদার অফ বাইনোমিনাল নোমেনক্লেচার। তো দ্বিপদ, বাইনোমিনাল, ওকে, অর্থাৎ দ্বিপদ নামকরণের প্রবক্তা। আচ্ছা, একে দ্বিপদ কেন বলছি, এই যে দ্বিপদ কেন বলছি, কারণ এই নামটার কি থাকবে, দুইটা পদ থাকবে, দুইটা পদ থাকবে, তো দুই পদ বিশিষ্ট নাম, দুই পদ বিশিষ্ট নাম, সোজা কথা। ঠিক আছে, এতটুকু বুঝছো কিনা বলো? হ্যাঁ, দুইটা অংশ থাকবে। ওকে, ঠিক আছে। আচ্ছা, এই যে দুই পদ, সে কোন দুই পদকে, মানে কোন দুইটা পদকে আমরা হচ্ছে এই দ্বিপদ নামকরণে রাখবো? আচ্ছা, আমরা যে এখানে 7টা ধাপ বা পদ পড়েছি, একটা হচ্ছে প্রথমে ছিল জগৎ, তারপর পর্ব, তারপর শ্রেণী, তারপর বর্গ, তারপর গোত্র, তারপর গণ, তারপর প্রজাতি। আমরা হচ্ছে দ্বিপদ নামকরণের সময় হচ্ছে আমরা এই যে শেষের যে দুইটা ধাপ বা শেষের যে দুইটা পদ, সেই দুইটা পদ নিয়ে কিন্তু আমরা দ্বিপদ নামকরণটা করব। শেষের দুইটা পথ নিয়ে কিন্তু আমরা কি করব, দ্বিপদ নামকরণটা করবো। যেমন আমাদের, অর্থাৎ মানুষকে, আহ মানুষের দ্বিপদ নামকরণ যদি বলি বা মানুষের বৈজ্ঞানিক নাম যদি বলি, তাহলে কি, হোমো স্যাপিয়েন্স। এবার বানান ঠিক আছে কিনা বলো তো আমার, দেখি এবার ভুল গেল। আচ্ছা, 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 বাইনোমিনাল মানে হচ্ছে, বাই মানে হচ্ছে দুই, শোনো, বাই মানে হচ্ছে কি দুই, নমিনাল মানে হচ্ছে কি নাম, অর্থাৎ দুইটা নামওয়ালা, বা দুই পদের নাম, সেটা বলা যেতে পারে। তো আমরা যখন হচ্ছে পরীক্ষার খাতায় যখন লিখবো, বৈজ্ঞানিক নাম লিখবো বা দ্বিপদ নামকরণ করব বা দ্বিপদ নাম লিখবো, তখন আমরা কি করব, এই যে দুইটা যে পদ রয়েছে সেই দুইটা পদের নিচে আন্ডারলাইন করে দিব, পেন্সিল অথবা কলম দিয়ে আন্ডারলাইন করে দিব। এই যে দুইটা পদ বা দুইটা পদ, সেখানে প্রথম পদটা হচ্ছে আমাদের কি, গণ বা জেনাস, আর দ্বিতীয় যে পদটা সেটা হচ্ছে কি, আমরা সবাই জানি, প্রজাতি বা সেপিয়েন্স। ওহ, সেপিয়েন্স কেন লিখছি, প্রজাতি বা স্পিসিস। ওকে, অর্থাৎ আমাদের বৈজ্ঞানিক নাম, অর্থাৎ মানুষের বৈজ্ঞানিক নাম কি, হোমো সেপিয়েন্স, যার প্রথম অংশ হচ্ছে কি আমার গণ, আর দ্বিতীয় অংশ হচ্ছে কি প্রজাতি। ঠিক আছে কিনা বলো, ক্লিয়ার কিনা? পূর্ণতা লিখলো হিবিস্কাস রোজা সিনেনসিস। ওয়াও, ভালো, অ্যাডভান্স থাকলে ভালো। আচ্ছা, প্রবক্তা মানে হচ্ছে তোমার ফাদার বা কোনো কিছুর জনক, ফাদার, অর্থাৎ তিনি প্রথম হচ্ছে এই জিনিসটা কি করেছেন, উত্থাপন করেছেন, বা এই জিনিসটা প্রথমে তিনি আবিষ্কার করেছেন, বা বলা যায়, বা তিনি প্রথমে সবার সামনে নিয়ে আসছেন, ফাদার অফ দ্য বাইনোমিনাল নোমেনক্লেচার, অর্থাৎ তিনি দ্বিপদ নামকরণের প্রবক্তা বা আবিষ্কারক বা জনক, যে কোনো একটা বলতে পারবা। আচ্ছা, ওকে, হ্যাঁ, আন্ডারলাইন করতে হয়, অবশ্যই আন্ডারলাইন করতে হবে। তুমি যখন দুইটা দ্বিপদ নামকরণ করবা বা দ্বিপদ নামকরণ যখন পরীক্ষায় লিখবা, তখন হচ্ছে দুইটা পদের নিচে তুমি আন্ডারলাইন করে দিবা, এটা হচ্ছে তোমার লেখার নিয়ম। আরেকটা জিনিস হচ্ছে, এই যে দ্বিপদ নামকরণ, সেটা কিন্তু আমাদের ল্যাটিন ভাষা, ল্যাটিন এবং ইংরেজি, ল্যাটিন অথবা ইংরেজি ভাষায় করা হয়, বাংলা ভাষায় কিন্তু করা হয় না। ঠিক আছে, আন্ডারলাইন কেন হয়? আচ্ছা, এটা হচ্ছে তোমার লেখার নিয়ম আর কি। যখন তুমি হচ্ছে কম্পিউটারে টাইপ করে লিখবা, তখন এটা হচ্ছে তোমার ইতালিকে লিখতে হয়। যখন কম্পিউটার টাইপ করে লিখতে হয়, তখন এটা এভাবে বাঁকা করে ইতালিক ভার্সনে লিখতে হয়, হোমো সেপিয়েন্স, এভাবে বাঁকা করে লিখতে হয়। মানে এটা হচ্ছে নিয়ম, বা দ্বিপদ নামকরণ যারা করেছেন, বা ওই আইসিবিএন থেকে হচ্ছে এ ধরনের কিছু রুল দেওয়া হয়েছে, যে যখন তোমরা হচ্ছে কোনো কম্পিউটার বা বই পুস্তক ইউজ করবে, তখন হচ্ছে
ইতালিক ভাষায় ইউজ করতে হবে। আর যখন কেউ খাতায় বা হাতে লিখবে তখন হচ্ছে তাকে আন্ডারলাইন করে কি করতে হবে, লিখতে হবে। এটা হচ্ছে কথা। ওকে, ঠিক আছে। আচ্ছা, তোমাদের জন্য কুইজ। দেখি কুইজের আনসার দাও। এটা না পারার কোনো কথাই না। আইসিবিএন কি? আইসিবিএন হচ্ছে তোমার একটা সংস্থা থাকে যে বিভিন্ন প্রাণীর আহ, যে কোন প্রাণীর কি নামকরণ হবে বা সেগুলোর নামকরণের কারা কারা নামকরণ করেছেন, কখন করেছেন, এই জিনিসগুলো হচ্ছে লিস্ট করে আর কি আইসিবিএন। ঠিক আছে, দেখি কি অ্যান্সার দিচ্ছ তোমরা। আচ্ছা, আন্ডারলাইন বিষয়টা হচ্ছে তুমি জাস্ট হচ্ছে তুমি এই যে তুমি যখন বৈজ্ঞানিক নাম লিখবা, হোমোসেপিয়েন্স, হোমোসেপিয়েন্স লিখলা, তারপর জাস্ট নিচে হচ্ছে দুইটা দাগ দিয়ে দিবা, এভাবে শেষ। এটা হচ্ছে আন্ডারলাইনের বিষয়টা, এখানে আর কোনো কিছু নাই। আইসিবিএন এর ফুল মিনিং, এটা এটা দেখুন, দরকার নাই তোমাদের জানার, যদিও নিচে একজন দিয়ে দিয়েছে, ঐশী দিয়ে দিল, এটা দরকার নাই তোমাদের। আচ্ছা, ওকে, এই যে দেখো লিডার বোর্ড। হুম, তো তোমাদের সবাইকে আসলে অভিনন্দন। তোমরা সবাই মোটামুটি হচ্ছে বি আনসার করেছো, প্রজাতি। নাও, তোমাদের সাথে আমিও আছি। তোমরা যারা বি আনসার দিয়েছো তাদের সবারটা সঠিক হয়েছে, ধন্যবাদ সবাইকে। তো এতটুকু তোমরা মানে আর কোনো কনফিউশন আছে কিনা বলো আমাকে। ভাই আমি 29 হয়েছি, মায়েশা, থ্যাংক ইউ। আমি 20। ওকে 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 ওকে, ঠিক আছে, তাহলে পরের কুইজ দেখি। শ্রেণী বিন্যাসের জনক কে? হু ইজ দ্য ফাদার অফ দ্য ক্লাসিফিকেশন? কৃষ্ণ, ফাইজা, রামিসা, নুসরাত, নুদরাত। তোমরা হচ্ছে বলে দাও, বলে দাও। স্নেহা, নো কনফিউশন। ওকে, অনেক ইজি অবশ্য লাগবে। ওকে ওকে, স্যার ভুল করে ফেলেছি। আরে ভুল তো হবে, ভুল না হলে তুমি শুধরাবে কেমনে? ভুল হবে, সমস্যা নাই। এখানে ভুল করো, সমস্যা নেই, তবে পরীক্ষার খাতে যাতে ভুল না হয়, ঠিক আছে? হ্যাঁ, হোমোসেপিয়েন্স ল্যাটিন নাম কিনা? হ্যাঁ, ল্যাটিন নাম। আচ্ছা, মেরুদণ্ডের ইংরেজি কি? ভার্টিব্রাল কলাম, ভার্টিব্রাল কলাম, ঠিক আছে। এক্সামে ভুল হয়, সমস্যা নাই, এক্সাম আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ভাই আপনার বাড়ি কোথায়? আচ্ছা, জানতে পারবো আর কি আস্তে আস্তে, সমস্যা নাই। তোমাদের কি মনে হয় আমার বাড়ি কোথায়? ওকে, তোমরা হচ্ছে সি দাগাইছো, তাই তো? ঠিক আছে, তোমাদের দেখা দেখি আমিও দাগাই দিচ্ছি, কেরুলাস লিনিয়াস। এই জিনিসগুলো না পারার কোনো কারণই নাই, ঠিক আছে, কেরুলাস লিনিয়াস। তারপর দেখি কি আছে। ও, কুইজ আর নাই, তোমাদের কুইজ আর নাই। এখন হচ্ছে আমাদের লেকচার 2, অমেরুদণ্ডী প্রাণী শ্রেণীবিন্যাস। তারপর হচ্ছে আমরা পরিপেরা নিয়ে পড়বো, নিডারে নিয়ে পড়বো, তারপর হচ্ছে প্লাটি হেলমিনথেস নেমাটোডা। নামগুলা কিন্তু অনেক সুন্দর। তোমরা আজকে বসে বসে শুধু নামগুলো একটু মুখস্থ করবা।
আচ্ছা চলো, আমাদের যে প্রাণী জগৎ বা অ্যানিমেলিয়া অ্যানিমেলিয়া বা প্রাণী জগৎ, সেই প্রাণী জগৎকে আমরা হচ্ছে যে আমরা যে বললাম না, জগৎকে হচ্ছে আমরা পর্বে ভাগ করি। তো কিছু মেজর পর্ব আছে আর কিছু নন মেজর পর্ব আছে। মোটামুটি প্রায় হচ্ছে আমাদের 33টি হচ্ছে কি আছে, পর্ব আছে। তার মধ্যে হচ্ছে মেজর পর্ব হচ্ছে আমাদের 9টি, আর বাকিগুলো হচ্ছে তোমার নন মেজর পর্ব। নন মেজর পর্ব নিয়ে পড়াশোনা করার এখন আমাদের দরকার নেই। ইভেন আমরা যখন ইন্টারে পড়েছি তখনও আমাদের এগুলো ছিল না, এগুলোর দরকার নেই। যারা হচ্ছে কেরুলাস লিনিয়াসের মতো হচ্ছে ন্যাচারালিস্ট হবে বা প্রকৃতি বিজ্ঞানী হবে তারা হয়তো পড়বে। তো এখন কিন্তু আমাদের এগুলো দরকার নেই। তো আমরা পড়বো হচ্ছে মেজর পর্ব যে 9টা, সেগুলা নিয়ে। তো মেজর পর্বে 9টা মেজর পর্বকে আবার হচ্ছে আমরা 8টি, তার প্রথম 8টি হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী, আর শেষ যে একটি সেটা হচ্ছে মেরুদণ্ডী প্রাণীদের পর্ব। অর্থাৎ 9টা মেজর পর্বের প্রথম 8টি পর্ব হচ্ছে অমেরুদণ্ডী প্রাণীদের পর্ব, শেষ একটি হচ্ছে আমার মেরুদণ্ডী প্রাণীদের পর্ব। এই জিনিসটা বুঝছো কিনা বলো এবার। মেজর মানে হচ্ছে তোমার আহ মেজর মানে হচ্ছে তোমার বেশিরভাগ ক্ষেত্রে তোমার বেশিরভাগ প্রাণীকে যেসব পর্বে হচ্ছে ভাগ করা যায়। আর নন মেজর হচ্ছে তোমার এগুলো এত বেশি কি নয়, বা এই পর্বগুলাতে হচ্ছে খুব অল্প সংখ্যক প্রাণী আছে যেগুলো হচ্ছে এই যেগুলো নিয়ে পড়াশোনা করে এত বেশি দরকার নাই। তো বেশিরভাগ প্রাণী হচ্ছে তোমার এই পর্বগুলোর মধ্যে আছে। শোনো, বেশিরভাগ প্রাণী হচ্ছে কি এই পর্বগুলোর মধ্যে আছে, বা এই পর্বগুলোর মধ্যে হচ্ছে শ্রেণীবিন্যাস কৃত আছে। ওকে 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 ওকে। আচ্ছা, তারপর দেখো, এই যে অ্যানিমেলিয়া জগতের যে আমরা বললাম যে পর্বে ভাগ করলাম, তার মধ্যে হচ্ছে আমরা কি বললাম যে প্রথম 8টা, শোনো, এই যে এগুলো হচ্ছে আমার কি মেজর পর্ব, এগুলো হচ্ছে কি আমার মেজর পর্ব, এই যে মেজর পর্ব। তো মেজর পর্ব আমি কি বললাম যে প্রথম 8টা, এই যে প্রথম 8টা, এই যে প্রথম 8টা পরিপ্যারা থেকে শুরু করে তোমার একাইনোডার্মাটা পর্যন্ত আমার হচ্ছে কি অমেরুদণ্ডী, অমেরুদণ্ডী। আর নিচের যে একটা সেটা করডাটা, সেটা হচ্ছে কি মেরুদণ্ডী। অর্থাৎ এই প্রথম 8টা পর্বের প্রাণীদের ক্ষেত্রে হচ্ছে ভার্টিব্রাল কলাম যেটা মেরুদণ্ড সেটা থাকবে না। আর শেষের যে পর্বটা করডাটা, সেটার মধ্যে শুধুমাত্র কি থাকবে, ভার্টিব্রাল কলাম বা মেরুদণ্ড থাকবে। সেজন্য সেটাকে কি বলছি আমরা, মেরুদণ্ডী প্রাণীদের পর্ব। ঠিক আছে। ওকে ওকে ওকে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা পর্বকে, এই যে পর্বকে আমরা হচ্ছে উপপর্বে ভাগ করতে পারি, তারপর আমরা শ্রেণীতে ভাগ করব। এই যে দুইটা বিষয়, এটা হচ্ছে আমরা পরবর্তী লেকচারে পড়বো। আমরা আজকে মোটামুটি পড়বো হচ্ছে এই 4টা বিষয়। তো এই 4টা পর্ব নিয়ে হচ্ছে আমাদের আজকের পড়াশোনা। এই 4টা বিষয় নিয়ে হচ্ছে আমাদের আজকের পড়াশোনা। অর্থাৎ অমেরুদণ্ডী পর্বে, অমেরুদণ্ডী প্রাণীদের যে প্রথম 4টা পর্ব, পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, তারপর হচ্ছে কি নেমাটোডা। তোমরা হচ্ছে এই নামগুলা, অর্থাৎ এই পর্বের নামগুলা একদম সিরিয়ালি সিরিয়ালি 5 বার করে করে হচ্ছে কি করবা, মুখস্থ করে ফেলবা। দেখবা হচ্ছে মুখস্থ হয়ে গেছে যে পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, অ্যানালিডা, আর্থ্রোপোডা, মলাস্কা, এখানেডোমাটা, কর্ডাটা, এভাবে করে করে তোমরা স্পিডে যখন পড়া শুরু করবে তখন হচ্ছে কি মুখস্থ হয়ে যাবে। আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা, ভার্টিব্রাল কলাম মানে হচ্ছে মেরুদণ্ড। এই যে তোমার পিঠের মধ্যে হাত দিয়ে দেখো, একটা মেরুদণ্ড নাই, ওইটা হচ্ছে ভার্টিব্রাল কলাম। বুঝছো? ওকে ওকে, কালার পরিবর্তন করছি আমি, সরি। হ্যাঁ, স্পাইনাল কর্ডও বলা যায়, স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ড হচ্ছে তোমার এই যে মনে করো হচ্ছে তোমার এটা একটা মানুষের মাথা। তারপর মানুষের মাথার পিছন দিয়ে হচ্ছে তোমার এই যে ভার্টিব্রাল যে কলামটা মেরুদণ্ড, সেটা হচ্ছে মানুষের মাথার পিছন দিয়ে হচ্ছে তোমার এই যে তোমার পিছন দিয়ে হচ্ছে কি নেমে যায়। তা এটা হচ্ছে তোমার কি মেরুদণ্ড। এই ভার্টিব্রাল কলামের মধ্যে হচ্ছে কিছু রজ্জু থাকে, কিছু কি থাকে, রজ্জু থাকে, বা কিছু সুতার মতো, বা তোমার কি বলা হয়, স্নায়ুর কিছু অংশ থাকে, এটাকে হচ্ছে স্নায়ু রজ্জু, স্নায়ু রজ্জু, বা এ স্পাইনাল কর্ড, স্পাইনাল কর্ড। যারা মেরুদণ্ডী প্রাণী তাদের মধ্যে হচ্ছে কি থাকবে, মেরুদণ্ড থাকবে, আর মেরুদণ্ডের মধ্যে হচ্ছে স্নায়ু রজ্জু বা স্পাইনাল কর্ডটা থাকে। জিনিসটা হচ্ছে এটা। ঠিক আছে।
আচ্ছা, হাসনাত বলল, মৌমিতা, সৌভিক, আমার মুখস্থ আছে, তাহলে তো ভালো। আচ্ছা, অ্যানিমেলিয়া কি? অ্যানিমেলিয়া, অ্যানিমেলিয়া হচ্ছে তোমার কি প্রাণী জগৎ, প্রাণী। অ্যানিমেলিয়া শব্দটা হচ্ছে তোমার অ্যানিমাল থেকে। অ্যানিমাল মানে কি? অ্যানিমাল, অ্যানিমেল সব প্রাণী যে জগতের অংশ সেটা হচ্ছে কি অ্যানিমেলিয়া জগৎ বা অ্যানিমেলিয়া কিংডম। অ্যানিমেলিয়া কিংডম অর্থাৎ প্রাণীদের যে জগৎ, অ্যানিমেলদের যে জগৎ সেটা হচ্ছে কি অ্যানিমেলিয়া। ওকে। আচ্ছা, জামি, এ তো আমার নাম রে। জামি বললো আমার মুখস্থ আছে। স্নায়ুরজ্জ, শোনো শোনো, স্নায়ুরজ্জ গুলো দরকার নাই তোমাদের, আমি জাস্ট বললাম আর কি, যেহেতু জিজ্ঞেস করলো একজনে। আচ্ছা, তারপর দেখো, এখন হচ্ছে আমাদের যে প্রথম যেটা পর্ব ছিল অমেরুদণ্ডী প্রাণীদের যে পর্ব, যে প্রথমটা, সেটা হচ্ছে পরিফেরা। পরিফেরা, পরিফেরা। এখন এই যে পরিফেরা প্রাণীর যে পর্বটা, সেটার হচ্ছে তোমার স্বভাব বা বাসস্থান কিরকম সেটা একটু দেখতে হবে আমাদের। শোনো, পরিফেরা যে প্রাণীর গুলা থাকে সেগুলো হচ্ছে মেইনলি হচ্ছে আমাদের কি থাকে, পৃথিবীর বিভিন্ন অঞ্চল বা সর্বত্র মোটামুটি এগুলো থাকে। কিন্তু এগুলো হচ্ছে অধিকাংশ, ম্যাক্সিমাম হচ্ছে তোমার সি ওয়াটারে থাকে বা সাগরে থাকে, সামুদ্রিক। অধিকাংশ কি আমার, অধিকাংশ হচ্ছে আমার অধিকাংশ সামুদ্রিক, তা সি ওয়াটারে থাকে। তারপর আরো কিছু কিছু প্রাণী আছে যারা হচ্ছে তোমার ফ্রেশ ওয়াটার বা তোমার স্বাদু পানিতে থাকে। তাহলে কিছু প্রাণী হচ্ছে তোমার কি থাকে, স্বাদু পানি, স্বাদু পানিতে থাকে বা ফ্রেশ ওয়াটার। ওকে, তাহলে আমরা এই যে পরিফেরা পর্বের যে প্রাণীগুলা সেগুলো দুইটা বাসস্থানের কথা জানলাম। একটা হচ্ছে এরা বেশিরভাগই হচ্ছে তোমার কি সামুদ্রিক বা অর্থাৎ তোমার সাগরে থাকে। আর কিছু কিছু প্রাণী আছে যারা হচ্ছে নদী, যাদের হচ্ছে পানি হচ্ছে কি স্বাদু পানি বা লবণাক্ত নয়, ফ্রেশ ওয়াটার সেখানে থাকে। অর্থাৎ তারা সমুদ্রে থাকতে পারে, আবার বিভিন্ন নদী, খাল, বিল বা ফ্রেশ ওয়াটারে থাকতে পারে। ঠিক আছে। তারপর হচ্ছে একজন অবশ্য বলে দিল যে কি, একজন বলে দিল হচ্ছে এরা হচ্ছে কলোনি গঠন করে বা দলবদ্ধ হয়ে থাকে। এরা হচ্ছে দলবদ্ধ, দলবদ্ধভাবে বসবাস করে। অর্থাৎ এরা একা একা থাকে না, দল বেঁধে, কয়েকজন একসাথে হচ্ছে দল বেঁধে তারপর বসবাস করে, কলোনি গঠন করে। অর্থাৎ কলোনি, কলোনি। ওকে, অর্থাৎ এরা কলোনি গঠন করে, মানে দলবদ্ধ হয়ে বসবাস করে, একা একা থাকে না। মানে এরকম আর কি, মনে করো হচ্ছে এটা একটা পরিবারা পর্বের প্রাণী, এটা একটা পরিবারা পর্বের প্রাণী, এটা একটা পরিবারের পর্বের প্রাণী, এটা একটা পরিবার, মানে এরা হচ্ছে একসাথে একগুচ্ছ হয়ে বসবাস করে, দলবদ্ধ হয়ে বসবাস করে। ঠিক আছে। তারপর চলো, পরিপারা পরিপারা পর্বের প্রাণীদের যে সাধারণ বৈশিষ্ট্য বা এই যে পর্বের যে প্রাণীগুলা তাদের কি কি বৈশিষ্ট্য আছে, তাদের কি কি বৈশিষ্ট্যের মাধ্যমে আমরা তাদের চিনতে পারবো, এই জিনিসগুলো আমাদের দেখা লাগবে। তো পরিপেরা যেটা, পরিপেরা, পরি ওয়ার্ডের অর্থ হচ্ছে তোমার, পরি শব্দটা আসলে হচ্ছে তোমার কি থেকে, পোরাস থেকে, পোরাস। আর ফেরা ওয়ার্ডটা আসছে হচ্ছে তোমার, তোমার ফেরাস, তোমার ফেরা সম্ভবত, আর মনে নাই এটা। ডি প্রাচীর কি, আচ্ছা আচ্ছা, আস্তে আস্তে আসবো। ওকে ওকে ওকে, ফেরা, ঠিক আছে, ফেরা, থ্যাংক ইউ। এই যে পোরাস অর্থ কি, পোরাস হচ্ছে ছিদ্র, পুর, পুর থেকে আসলো, পুর, পুর অর্থ কি ছিদ্র। আর ফেরা মানে হচ্ছে কি করা, বহন করা, ফেরি বা ফেরা, বহন করা। তোমরা ফেরিতে, ফেরিতে করে মানে ফেরিতে করে মানুষ নদীর এক পার থেকে আরেক পারে যায় না, ফেরি বহন করে, ফেরি মানে কি করা, বহন করা। ফোরাস মানে হচ্ছে ছিদ্র, পোর, পোর থেকে ফোরাস, ছিদ্র। অর্থাৎ এইসব প্রাণীগুলা তাদের দেহ হচ্ছে কি করে, ছিদ্র থাকে বা ছিদ্র বহন করে। ঠিক আছে ভাইয়া, কলোনির মাধ্যমে তো নিরারিয়া থাকে।
হ্যাঁ, নিডারিয়া কলোনিতেও থাকতে পারে, আবার এককভাবেও থাকতে পারে, দুইটাই হতে পারে। ঠিক আছে, জানবো আমরা আস্তে আস্তে। তারপর প্রথম যেটা শুনো, এটা হচ্ছে সরলতম। সরলতম অর্থাৎ এই যে পুরা প্রাণী জগতে যত ধরনের প্রাণী আছে, সবচেয়ে সরলতম প্রাণী হচ্ছে কোনগুলা? পরিপারা পর্বের প্রাণীগুলা। এই পর্বের প্রাণীগুলো হচ্ছে সবচেয়ে কি সরলতম, এবং এরা হচ্ছে বহুকোষী প্রাণী, অর্থাৎ এরা একটা কোষ দিয়ে গঠিত নয়, এরা হচ্ছে অনেকগুলা কোষ মিলে গঠিত। আবার সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে এরা বহু কোষ দিয়ে তৈরি, অর্থাৎ এরা একাধিক কোষ দিয়ে তৈরি, কিন্তু এরা হচ্ছে কি করে না? টিস্যু গঠন করে না। এই জিনিসটা একটু খেয়াল রাখ। এরা হচ্ছে বহুকোষী সরলতম প্রাণী, কিন্তু এরা কি করে না? কোনো ধরনের টিস্যু গঠন করে না। সরলতম বহুকোষী মানে কি? সরলতম কেন বলা হয়? কেন কেন জানো? কারণ দেখো, আমাদের মানুষদের ক্ষেত্রে দেখো, মানুষদের ক্ষেত্রে হচ্ছে তোমার আহ প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা অঙ্গ বা বিভিন্ন ধরনের তন্ত্র থাকে বা সিস্টেম থাকে প্রত্যেকটা আহ আমাদের দেহের মধ্যে। কিন্তু এইসব এইসব প্রাণীদের ক্ষেত্রে কিন্তু মানে এ ধরনের কোনো ধরনের সিস্টেম বা অর্গান কিন্তু থাকে না। সেজন্য এদেরকে বলা হয় কি সরলতম। আর এরা একাধিক কোষ দিয়ে যেহেতু গঠিত, একাধিক কোষ, সেজন্য এদেরকে কি বলা হয়? বহুকোষী প্রাণী, অর্থাৎ মাল্টিপল মাল্টিপল সেল দিয়ে যেহেতু এরা গঠিত, সেজন্য এদেরকে কি বলা হয়? আর টিস্যু বলতে কি বোঝায়? টিস্যু বলতে কি বোঝায়? চলো এটা এটা একটু জিনিসটা একটু ক্লিয়ার করি। যে কোষ, শোনো, মনে করো এটা হচ্ছে কোষ, ঠিক আছে, আর এটা হচ্ছে তার নিউক্লিয়াস, কোষের প্রাণ কেন্দ্র। তাহলে এটা কি? কোষ। অনেকগুলা কোষ মিলে হচ্ছে আমার কি গঠন করবে? অনেকগুলা কোষ মিলে আমার টিস্যু গঠন করবে। এই যে অনেকগুলা কোষ একসাথে হইলো, অনেকগুলা কি কোষ কি হলো? একসাথে হলো। মনে করো তোমরা অনেকগুলা বন্ধু আজকে একসাথে হইলে, আজকে আমরা ঘুরতে যাব। ঠিক তেমনি হচ্ছে অনেকগুলা কোষ যখন একসাথে হয়, তখন অনেকগুলা কোষ যখন একসাথে হবে, তখন তাদেরকে আমরা কি বলবো? টিস্যু বলবো। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন হইতে পারে যে ভাইয়া, মানে একসাথে একগুচ্ছ কোষকে কি আমরা টিস্যু বলতে পারি? এটা সবসময় কিন্তু হয় না। টিস্যু বলতে হলে দুইটা শর্ত লাগবে, দুইটা কন্ডিশন লাগবে। কি কি? একটা হচ্ছে, প্রথম হচ্ছে এরা একগুচ্ছ, একগুচ্ছ না বলে একাধিক বলি, এরা হচ্ছে একাধিক কোষ নিয়ে গঠিত, একাধিক কোষ নিয়ে গঠিত, অর্থাৎ মাল্টিপল সেল থাকবে, সিঙ্গেল সেল থাকবে না, মাল্টিপল সেল থাকবে, অর্থাৎ একাধিক কোষ থাকবে। এবং এরা একই ধরনের হবে এবং একই কাজ করবে, একই কাজ করবে, অর্থাৎ তাদের যে ফাংশন সেটা কি হবে? সেম হবে। অর্থাৎ এই কোষগুলা একই ধরনের কাজ করবে এবং এরা দেখতেও একই রকম হবে। তখন তাকে আমরা কি বলতে পারি? তখন তাকে আমরা টিস্যু বলতে পারি। টিস্যুর আরেকটা বাংলা আছে, তোমরা জানো কিনা জানি না, কলা। ওকে, কলা। ওকে, তাহলে আমরা সেল যখন মাল্টিপল সেল যখন একসাথে থাকে, তখন একাধিক কোষ যখন একসাথে হয় এবং একই কাজ করে, তখন সেগুলোকে আমরা কি বলছি? টিস্যু বা কলা। তারপর অঙ্গ কি? অঙ্গ বলতে আমরা কি বুঝি? যখন হচ্ছে তোমার একাধিক মানে একসাথে অনেকগুলা টিস্যু মিলে কিন্তু কি করে? অঙ্গ তৈরি করবে। যেমন মনে করো তোমার পাকস্থলী, স্টোমাক, তোমার স্টোমাক। আমি এত ভালো আঁকতে জানি না, মাফ করে দিও। এটা হচ্ছে কি? তোমার পাকস্থলী বা স্টোমাক। স্টোমাক, এটা হচ্ছে কি? অঙ্গ। কেন অঙ্গ বলছি? কারণ এটা হচ্ছে একাধিক কি টিস্যু দিয়ে গঠিত, একাধিক টিস্যু দিয়ে গঠিত, একাধিক একাধিক টিস্যু দিয়ে তোমার কি অঙ্গ গঠিত হবে। অর্থাৎ প্রথম আসবে হচ্ছে আমার কোষ, তারপর কোষ থেকে অনেকগুলো কোষ যখন একসাথে থাকবে এবং একই ধরনের কাজ করবে, তখন সেটাকে আমরা কি বলছি? টিস্যু বা কলা। আবার অনেকগুলা টিস্যু একসাথে মিলে যখন একই ধরনের কাজ করবে, তখন সেটাকে আমরা কি বলছি? অঙ্গ। যে আমরা অঙ্গ, যেমন হচ্ছে আমার স্টোমাক বা পাকস্থলী, সেটা আমার কি করে? খাদ্য পরিপাক করে, খাদ্য পরিপাক করে বা খাদ্য হজম করে, ফুড ডাইজেশন করে। তো এর যেহেতু কাজ একই রকম, অর্থাৎ এই সবগুলা টিস্যু, অনেকগুলা টিস্যু একটা অঙ্গ তৈরি করতেছে যার কাজ একই রকম। ঠিক আছে, তখন তাকে আমরা কি বলছি? অঙ্গ বলছি। তাহলে কোষ থেকে টিস্যু, টিস্যু থেকে অঙ্গ। আবার তোমার তন্ত্র কি?
এই যে আমরা যখন এখানে পড়বো, এখানটা তন্ত্র, সিস্টেম। এই সিস্টেমটা কি, তন্ত্র কি? তন্ত্র হচ্ছে এই যে আমাদের যে, যেমন হচ্ছে তোমরা এই যে আমরা যে মুখ থেকে হচ্ছে খাবার নিচ্ছি, তারপর হচ্ছে আমার খাদ্য নালী হয়ে আমার পাকস্থলীতে যাচ্ছে, পাকস্থলীতে যাওয়ার পর হচ্ছে আমার ক্ষুদ্রান্ত, আমার বৃহদান্ত্র, সেগুলোর মাধ্যমে পরবর্তীতে মলাশয় হয়ে সেটা মলের মাধ্যমে আমার বাইরে নির্গত হচ্ছে। এই যে পুরা খাদ্যের যে প্রসেসিংটা বা খাদ্যের বা ফুডের যে ডাইজেশনটা, খাদ্যের যে পরিপাকটা হচ্ছে আমার পুরা আহ বিভিন্ন অঙ্গ জুড়ে, সে পুরা অঙ্গ বা সবগুলো অঙ্গকে একসাথে আমরা কি বলবো, তন্ত্র বা একটা সিস্টেম বলবো। তন্ত্র বা একটা কি বলবো, সিস্টেম বলবো। যেমন মনে করো হচ্ছে আমি কি নিলাম, মুখ থেকে হচ্ছে খাবার নিলাম, মনে করো এটা হচ্ছে তুমি বা আমি। তো খাবার নেওয়ার পর হচ্ছে এটা হচ্ছে আমার খাদ্যনালী। খাদ্যনালীর হওয়ার পর তারপর আমার কি গঠিত হবে এখানে, তারপর হচ্ছে আমার খাদ্যনালী হয়ে খাবারটা আমার পাকস্থলী বা স্টোমাকে আসবে। স্টোমাকে আসার পর সেটা হচ্ছে আমার যে বৃহদান্ত রয়েছে, যে বৃহদান্ত রয়েছে, সে বৃহদান্ততে যাবে। সে বৃহদান্তের আগে হচ্ছে আমার অবশ্যই ক্ষুদ্রান্তে আসবে। এই যে দেখো এখানে অনেক 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 মানে কি আছে, পেঁচানো নালী আছে, অর্থাৎ নাড়ি বুড়ি আর কি। এই যে আমার মুখের যে খাদ্য নালী, সেই খাদ্য নালীর পর হচ্ছে খাবারটা কোথায় আসতেছে, পাকস্থলী। তারপর হচ্ছে আমার হচ্ছে ক্ষুদ্রান্ত বৃহদান্ত, তারপর মলাশয় হয়ে আমার পায়ুপথ হয়ে বা অ্যানাস হয়ে সেটা হচ্ছে কি বাইরে নির্গত হচ্ছে। ঠিক আছে, এই যে পুরা প্রসেসটা কি করতেছে, একটা কাজ করতেছে, সেটা কি খাদ্য পরিপাক করতেছে বা আমার ফুড বা ফুডের যে ডাইজেশন, খাবারের যে পরিপাক, ফুড ডাইজেশন নিয়ে কিন্তু কি করছে। ওকে, তাহলে এই যে একটা মানে বিভিন্ন অঙ্গ, এই যে খাদ্যনালী একটা অঙ্গ, এটুকু একটা অঙ্গ, খাদ্যনালী এটা একটা অঙ্গ, তারপর পাকস্থলী একটা অঙ্গ, তারপর এই যে বৃহদান্ত একটা অঙ্গ, ক্ষুদ্রান্ত একটা অঙ্গ। এই যে সবগুলো এতগুলো অঙ্গ একসাথে মিলে যখন একই ধরনের কাজ করে, যেমন খাদ্যের পরিপাক করছে বা ফুড ডাইজেশন করছে, তখন সেটাকে আমরা কি বলছি, সেটাকে আমরা বলছি হচ্ছে তন্ত্র বা সিস্টেম। ওকে, বা তন্ত্র বা অর্গান সিস্টেম বলা যায়, অর্গান সিস্টেম। ঠিক আছে, তাহলে এই জিনিসটা একটু বুঝো। অর্থাৎ একটা কোষ থেকে যখন একাধিক কোষ বা মাল্টিপল সেল যখন একই ধরনের ফাংশন করে, তখন সেটাকে আমরা কি বলছি, টিস্যু। যখন একাধিক টিস্যু একই ধরনের কাজ করে, সেটাকে আমরা কি বলছি, অঙ্গ বা অর্গান। অনেকে অঙ্গ নাও বুঝতে পারে, সরি, অর্গান। আবার অনেকগুলো অর্গান যখন একই ধরনের কাজ করছে, সেটাকে আমরা কি বলছি, তন্ত্র বা সিস্টেম। এটা হচ্ছে কথা। তারপর অনেকগুলা সিস্টেম বা অনেকগুলা তন্ত্র নিয়ে আমার বডিটা গঠিত হবে, আমার বডি, এই যে আমি অথবা তুমি। ঠিক আছে, ঠিক আছে কিনা? আচ্ছা বলো তোমরা বুঝছো কিনা এতক্ষণ, স্মাইল দাও একটা, বুঝছো কিনা বলো। হ্যাঁ, ব্রেক অবশ্যই হবে, ব্রেক অবশ্যই হবে। তাহলে বুঝছো তো যে আমাদের এই যে জটিল যে দেহটা, সেটা কেমনে কেমনে আসতেছে। অর্থাৎ শুধু এখানে তো খাদ্য বা পরিপাকের যে তন্ত্র, সেটা বললাম যে পৌষ্টিক তন্ত্র বা পরিপাক তন্ত্র, পরিপাক তন্ত্রের কথা বললাম। এখানে এটা হচ্ছে কি পরিপাক তন্ত্র, অর্থাৎ আমার পরিপাক করবে, পরিপাক তন্ত্র। তো এরকম আমার হচ্ছে রক্ত সংবহন তন্ত্র আছে, আমাদের যে ফুসফুস আছে, ফুসফুস, আমাদের কিন্তু কি আছে, ফুসফুস, যেটার মাধ্যমে আমরা কি নিই, শ্বাস নিই, এটাও একটা তন্ত্র। তারপর আমাদের যে হৃৎপিণ্ড, আমাদের যে কি হৃৎপিণ্ড, সেই হৃৎপিণ্ডকে নিয়ে একটা কি আছে, তন্ত্র আছে, যেটা হচ্ছে রক্ত সংবহন তন্ত্র। এই অনেকগুলো তন্ত্র নিয়ে আমাদের কি হয়, আমাদের দেহটা গঠিত হয়। ঠিক আছে, একটা কোষ থেকে টিস্যু, টিস্যু থেকে অর্গান বা অঙ্গ, অঙ্গ থেকে তন্ত্র বা সিস্টেম, সিস্টেম থেকে আমার পুরা বডি। এই জিনিসটা বুঝছো কিনা বলো। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা আগের পড়ায় ফিরে যাই। ভাই মানুষটাকে, যে কেউ, তন্ত্রের সংজ্ঞা টঙ্গা লাগবে না ভাই, তন্ত্রের সংজ্ঞা টঙ্গা লাগবে না, কিচ্ছু লাগবে না। জাস্ট তোমাকে বোঝানোর জন্য যে জিনিসটা আসলে কি, এই জিনিসটা জাস্ট তুমি এই জিনিসটা জাস্ট বুঝতে পারলে হবে। এখান থেকে কোনো কিছু পরীক্ষা আসবে না তোমার, জাস্ট জিনিসটা তুমি মাথায় ঢুকাইতে পারলে হবে। তারপর আসি এই যে পরিপ্যারা, যেটা সেটা কি, আমরা এটার যে ওয়ার্ড যখন হচ্ছে কি আমরা কি করলাম, বিশ্লেষণ করলাম, তখন আমরা কি পাইলাম, এই যে পোরাস, ছিদ্র, অর্থাৎ এর দেহ প্রাচীরে
অসংখ্য কি থাকবে, ছিদ্র থাকবে। এর দেহের প্রাচীরে কি থাকবে, অসংখ্য ছিদ্র থাকবে। অর্থাৎ মনে করো হচ্ছে এটা তোমার কি, মনে করো এটা হচ্ছে কি একটা পরিপাড়া প্রাণী। তখন এর দেহ প্রাচীরে অনেকগুলো কি থাকবে, ছিদ্র থাকবে। এই যে ছিদ্র, অনেকগুলা ছিদ্র থাকবে। এই ছিদ্রের মধ্য দিয়ে হচ্ছে তোমার কি হবে, এই ছিদ্রের পথে পানির সাথে অক্সিজেন এবং খাদ্যবস্তু কি করবে, প্রবেশ করবে। আচ্ছা, এই যে পরিপাড়া, এগুলো তো প্রাণী, এর বেঁচে থাকার জন্য অবশ্যই অক্সিজেন দরকার আছে, অবশ্যই কি আছে, খাদ্যের দরকার আছে। তাহলে এই যে খাদ্য এবং অক্সিজেন, আমরা যেমন মুখ বা নিঃশ্বাসের মাধ্যমে হচ্ছে আমরা কি করতে পারি, অক্সিজেন নিতে পারছি, বা আমার মুখের মাধ্যমে হচ্ছে খাবার গ্রহণ করতে পারছি। কিন্তু এরা কিভাবে গ্রহণ করবে, এরা গ্রহণ করবে হচ্ছে এই ছিদ্রের মাধ্যমে। এই ছিদ্রের মাধ্যমে হচ্ছে তোমার খাবারগুলা, অর্থাৎ খাদ্য এবং অক্সিজেন, তোমার হচ্ছে এসিডদের মধ্যে ঢুকবে, এবং যেগুলো হচ্ছে বর্জ্য পদার্থ আছে সেগুলো হচ্ছে ঠিক এসিডদের মাধ্যমে কি হয়ে যাবে, বের হয়ে যাবে। ঠিক আছে, মানে এদের গঠনটা একদম সরল, এত জটিল কোনো কি নাই, তন্ত্র নাই। ঠিক আছে, কোনো পৃথক সুগঠিত, এই যে এতক্ষণ যেটা পড়ালাম, যে এদের কোনো ধরনের পৃথক কি নাই, সুগঠিত কলা, অঙ্গ এবং তন্ত্র থাকে না, কারণ এরা একদম সরল। এরা মানে সবকিছু খাওয়া দাওয়া, এবং খাওয়া দাওয়ার পর সেগুলা পরিপাক হওয়ার পর সেগুলো বের করে দেওয়া, দেহ থেকে বর্জ্য হিসেবে বের করে দেওয়া, সবকিছু এই ছিদ্র দিয়েই করে ফেলতেছে। এদের আলাদা কোনো কিছু লাগতেছে না। যেমন আমাদের নিঃশ্বাস নিতে হচ্ছে আমাদের মুখ দিয়ে নিচ্ছি, নাক দিয়ে নিচ্ছি, তারপরে সেগুলো ফুসফুসে যাচ্ছে, তারপরে রক্ত সংবহনের জন্য আলাদা অঙ্গ আছে, তারপর হচ্ছে আমাদের পরিপাকের জন্য আলাদা অঙ্গ আছে, সবকিছুর জন্য আমাদের মূত্র তৈরির জন্য আলাদা অঙ্গ আছে, কিডনি আছে আমাদের। কিন্তু এদের কিন্তু এত কিছু নেই, এদের সবকিছু হচ্ছে একটা ছিদ্র দিয়ে হয়ে যাচ্ছে, সেজন্য এদেরকে কি বলা হচ্ছে, সবচেয়ে সরলতম। এবার বুঝছো কিনা বলো। ইনোসেন্ট, হ্যাঁ। দেহ প্রাচীর মানে হচ্ছে কি, দেহের যে প্রাচীরটা, দেহের প্রাচীর, একটা বাড়ির প্রাচীর মানে কি, বাড়ির চারপাশে দেওয়াল তো থাকে, দেহ প্রাচীর মানে হচ্ছে তোমার এই যে প্রাচীর, মানে উপরের অংশটা চামড়া বলতে পারো, যে আমাদের যেমন স্কিন আছে, চামড়া, ঠিক তেমনি তাদের হচ্ছে কি আছে, দেহ প্রাচীর আছে। জগৎ কয়টি, জগৎ দুইটা, একটা প্রাণী জগৎ আর একটা হচ্ছে উদ্ভিদ জগৎ, এটা জানা রাখলে হবে। ওকে, আচ্ছা তাহলে আমরা ব্রেক নিতে পারি একটা। ওকে, তাহলে আমরা হচ্ছে ব্রেক নিই। কত মিনিট, 7 মিনিট। আচ্ছা, আমরা তাহলে 8 মিনিট পর আসতেছি, হ্যাঁ, 8 মিনিটের একটা ব্রেক নিই। ওকে, ব্রেক নেভার নিডেড, ব্রেক নেভার নিডেড, ব্রেক নেওয়া দরকার আসলে, না হলে তুমি বুঝবে না আসলে বিষয়গুলা। 8 মিনিট নি, 10 মিনিট না, 2 মিনিট মনে করে গল্প করলাম। ঠিক আছে, আচ্ছা সমস্যা নেই, সমস্যা নেই। ওকে ওকে।
ওকে, সবাই চলে আসো। শেষ আমাদের। সাদমান শাকিন স্যার আমার কমেন্টটা পড়েন। ওকে, পড়লাম। দেন অ্যাবাউট দিস টপিক। ওকে স্যার, আপনি কি ওয়ালাইকুম আসসালাম। ওকে, হ্যাপি বার্থডে আদ্রিতা। সাইয়ান আকি বারিক ইনান। ওয়ালাইকুম আসসালাম। ওকে, এই শোনো, আমরা এখানে একটা উদাহরণ মিস করে গেছি। এই জিনিসটা যে পরিপারা পর্বের প্রাণীদের উদাহরণ বা বললে আমরা কি কি বলবো। আমরা দুইটা উদাহরণ দিব, যে দুইটা আমাদের বই আছে। একটা হচ্ছে স্পঞ্জিলা। শোনো, এখানে আমার মতো বানান ভুল করে ফেলতো আবার। স্পঞ্জিলা। আরেকটা হচ্ছে কি, স্কাইপা। এবং আরেকটা কথা হচ্ছে, এই যে পরিপারে যেটা, সেটাকে আমরা কেউ বলি স্পঞ্জ। দেখতে কিসের মতো? স্পঞ্জের মতো। স্পঞ্জ কিসের মতো? স্পঞ্জের মতো। সেজন্য এটাকে কেউ বলা হয় স্পঞ্জ। স্পঞ্জও বলা হয়। এটা একটু মনে রাখো, হ্যাঁ? এমসিকিউতে আসতে পারে তোমাদের। তাহলে স্পঞ্জিলা, স্পঞ্জ থেকে পরিবারের অপর নাম কি? স্পঞ্জ। স্পঞ্জ থেকে স্পঞ্জিলা। আর স্পঞ্জের সামনে এস আছে, স্পঞ্জিলার সামনে এস আছে। সেই সেম এস দিয়ে তুমি স্কাই পাওয়া মনে রাখবা, ঠিক আছে? সবগুলো এস দিয়ে। ওকে ওকে ওকে। তাহলে চলো আমরা নেক্সট পর্বে যাইগা। এরপর আসতে হচ্ছে আমাদের নিডারিয়া। তো নিডারিয়া প্রাণীদের স্বভাব, বাসস্থান আমাদের কি করতে হবে? জানতে হবে। তো নিডারিয়া পর্ব হতে ঠিক আমরা যে পরিপারা পর্বের ক্ষেত্রে জানলাম যে এদের স্বভাব, এদের বাসস্থান কি? অধিকাংশ কি? সামুদ্রিক। তাহলে নিডারিয়া পর্বের প্রাণীরাও কি আমাদের অধিকাংশ সামুদ্রিক। অধিকাংশ সামুদ্রিক। তাহলে ভাই, এরা কি শুধু সমুদ্রেই থাকবে, বাইরে থাকবে না? অবশ্যই। এরা তোমার বাড়ির পাশে যে খাল বিল আছে, তারপর নদী নালা আছে, সেখানে কি এসব নিডারিয়া পর্বের প্রাণীগুলা থাকতে পারে। অর্থাৎ এরা তোমার খাল বিল, নদী নালা, সবখানে থাকতে পারে মোটামুটি। তারপর এই যে নিডারিয়া পর্বের প্রাণীগুলা, নিডারিয়া পর্বের বিশেষ তত্ত্ব বলতে কি, নিডারিয়া তোমার, আচ্ছা এ পাশে লিখি আমরা। নিডারিয়া তোমার বিচিত্র বিচিত্র বর্ণ ও আকার আকৃতির হয়। আকার আকৃতির হয়। অর্থাৎ এরা এদের প্রাণীগুলা কালারফুল হয়। শেপ এবং সাইজের দিকে ডাইভার্সিটি থাকে। অর্থাৎ এদের বিভিন্ন ধরনের বর্ণ শো করে। সেই জন্য এদেরকে কিও বলা হয়? সমুদ্রের ফুল। সমুদ্রের ফুলও বলা হয়। এই জিনিসটা তোমরা এমনি জেনে রাখতে পারো যে ফ্লাওয়ার অফ দ্য সি, সমুদ্রের ফুল বলা হচ্ছে কোন পর্বের প্রাণীকে? নিডারিয়া। কেন বলা হয়? কারণ এদের এই পর্বের প্রাণীগুলো বিভিন্ন কালারের হয়। এদের শেপ এবং সাইজও বিভিন্ন ধরনের হয়। অর্থাৎ এদের বর্ণ, আকার, আকৃতি বিভিন্ন ধরনের হওয়ার কারণে, বিভিন্ন বৈচিত্র্য থাকার কারণে, ডাইভার্সিটি থাকার কারণে এদেরকে সমুদ্রের ফুলও বলা হয়। তাহলে এটা আমাদের বিশেষ তথ্য কি, এই পর্বের জন্য বিচিত্র বর্ণ, আকার, আকৃতির অধিকারী আমার এই নিডারিয়া পর্ব। ঠিক আছে? গিরগিটি কি নিডারিয়া? না, গিরগিটি কেন নিডারিয়া হতে যাবে? গিরগিটি নিডারিয়া হবে না। নিডারিয়া মানে তোমার মনে করো একটা নিডারিয়া পর্বে একটা একটা প্রাণী তোমার হলুদ বা লাল রং মিশানো, আর একটা নীল রঙের, আর একটা বিভিন্ন রঙের, মানে বিভিন্ন বৈচিত্র্যময় রঙের আর কি। হ্যাঁ, অবশ্যই যাই। হ্যাঁ, জেলিফিশ। জেলিফিশ নিডারিয়া। তারপর চলো, স্বভাব, বাসস্থান শেষ। এবার আমাদের নেক্সট স্লাইড। নিডারিয়ার সাধারণ বৈশিষ্ট্য। কি কি বৈশিষ্ট্য এদের ক্ষেত্রে আছে? তো প্রথম যেটা, সেটা ব্রুনীয় কোষস্তর। এদের ক্ষেত্রে কয়টা কোষস্তর আছে? ব্রুনীয় কোষস্তর কয়টা এদের ক্ষেত্রে? সেল লেয়ার কয়টা? কোষস্তর কয়টা? একটু জানো আমাকে। ব্রুনীয় মানে এরা একদম ছোট কালে, বা এরা ভ্রূণ অবস্থায়, একদম একদম ছোট বা একদম শুরুতে, এদের জীবনের শুরুকে বলা হয় ভ্রূণ। জীবনের শুরুকে কি বলা হয়? ভ্রূণ। এই ভ্রূণ অবস্থা এদের দুইটা স্তরের কোষ দিয়ে কিন্তু কি হয়, এদের জীবনযাত্রা শুরু হয়।
এই দুইটা স্তরের কোষকে বলা হয় কি, বাইরের যে স্তর সেটাকে, বাইরের স্তর যেটা, বাইরের স্তর হচ্ছে কোনটা, বাইরের স্তরকে বলা হচ্ছে তোমার একটুডার্ম। কি বলা হয়? একটুডার্ম। আর যেটা ভিতরের স্তর, ভিতরের যেটা স্তর, ভিতরের স্তর যেটা, ভিতরের যেটা স্তর সেটাকে বলা হয় কি, সেটাকে বলা হচ্ছে এন্ডো, এন্ডোডার্ম, এন্ডোডার্ম। শোনো, এই যে এন্ডো, এন্ডো মানে হচ্ছে বাইরে, এন্ডো মানে হচ্ছে কি ভিতরে, এন্ডো শব্দের অর্থ হচ্ছে ভিতরে, আর একটু শব্দের অর্থ হচ্ছে কি বাইরে। এটা একটু মাথায় রাখো, ঠিক আছে? অর্থাৎ আরো যদি সুন্দর করে যদি বলি, মনে করো হচ্ছে এই বরাবর হচ্ছে আমি কেটে ফেললাম, এই বরাবর, মনে করো এই বরাবর আমি কেটে ফেললাম, তখন কি দেখা যাবে? তখন হচ্ছে তোমার, তখন হচ্ছে মনে করো এই বরাবর কেটে ফেললাম এবং একটা গোলাকার, অর্থাৎ এভাবে কেটে ফেলে হচ্ছে আমরা গোলাকার জিনিসই পাবো একটা। তো এই জিনিসটা হচ্ছে কি থাকবে, দুইটা স্তর থাকবে। যেমন এই যে, এগুলো হচ্ছে সবগুলো কি কোষ, সবগুলো কি কোষ। এবং কয় স্তরের কোষ থাকবে বললাম? দুই স্তরের। কয় স্তরের? দুই স্তরের। এ দেখো, এই যে এখানে নিউক্লিয়াস আর কি, কোষ থাকবে নিউক্লিয়াস থাকবে না, এটা কিন্তু কখনো হবে না। নিউক্লিয়াস অবশ্যই দিতে হবে, ঠিক আছে? এই যে দেখো, এই যে বাইরের যে কোষগুলা, যেগুলো হচ্ছে তোমার সবুজ রঙে লিখলাম, এই যে বাইরের কোষগুলা, সেগুলো হচ্ছে তোমার কি একটোডার্ম। সেই সেই কোষগুলা নিয়ে তোমার হচ্ছে একটোডার্ম, অর্থাৎ বাইরের যে স্তর, কোষীয় স্তর, সেটা গঠন করে। আর যে ভিতরের যে কোষগুলা, ভিতরের কোষগুলা দিয়ে হচ্ছে আমার এন্ডোডার্ম, অর্থাৎ ভিতরের যে স্তর সেটা কি করবে, গঠন করবে, ভিতরের কোষীয় স্তরটা গঠন করবে, এন্ডোডার্ম। অর্থাৎ এটা হচ্ছে বাইরের যে কোষীয় স্তর সেটা হচ্ছে একটোডার্ম, ভিতরের যে কোষীয় স্তর সেটা হচ্ছে কি এন্ডোডার্ম, ঠিক আছে? তারপর আসে হচ্ছে সিলেন্ট্রন। সিলেন্ট্রন যাওয়ার আগে আমরা আরেকটা জিনিস জানবো, সেটা হচ্ছে নিডারিয়া পর্বের আরেকটা অপর নাম আছে, সেটা কি সিলেন্টারেটা, সিলেন্টারেটা। অর্থাৎ নিডারিয়া পর্বের আরেকটা অপর নাম বা পূর্ব নাম যেটা বলা হয় সেটা কি সিলেন্টারেটা। এটাকে সিলেন্টারেটা কেন বলা হয়? কারণ হচ্ছে এর কি আছে, সিলেন্টেরন আছে। আচ্ছা ভাই, সিলেন্টেরনটা কি? সিলেন্টেরন কি, কে বলতে পারবা, বলো? আচ্ছা, চিত্রটা জাস্ট হচ্ছে তোমার, মনে করো হচ্ছে এই যে, এটা হচ্ছে একটা কি তোমার নিডারিয়া পর্বের একটা প্রাণী। তো নিডারিয়া পর্বের প্রাণীটাকে যদি আমি এই বরাবর যদি কেটে ফেলি, তাহলে হচ্ছে তোমার এরকম দেখা যাবে। তো মনে করো হচ্ছে এটা একটা প্রাণী, তো যে এটা একটা প্রাণী, নিডারিয়া পর্বের প্রাণী। তো এটাকে যদি আমি এই বরাবর কেটে ফেলি, তাহলে এই জিনিসটা বা একটা গোলাকার জিনিসটা পাবো। অত অত উপর থেকে যদি দেখি, বা একটা, তুমি যদি একটা গাছকে যদি এভাবে কেটে ফেলো, তাহলে যেরকম দেখা যায় গোলাকার দেখা যাবে না একটু, ওইটা আর কি। অর্থাৎ বাইরের দিকে কিছু কোষ থাকবে যেগুলা একটোডার্ম গঠন করবে, আর ভিতরের কোষগুলো হচ্ছে এন্ডোডার্ম গঠন করবে, জাস্ট এতটুকু। আচ্ছা, দেহবর, আই এম উইক ইন বায়োলজি, সমস্যা নাই, বায়োলজির বস বস হয়ে যাবে ইনশাল্লাহ। দেহগহ্বর, হ্যাঁ, একদম বলে দিল দেহগহ্বর। তাহলে আমরা সিলেন্টের অর্থ কি, দেহ গহ্বর বা বডি ক্যাভিটি, বডি ক্যাভিটি, ঠিক আছে? অর্থাৎ নিডারিয়া পর্বের পূর্ব নাম কি ছিল? সিলেন্টারেটা। কেন ছিল? কারণ এদের কি থাকে, সিলেন্টেরন নামক দেহ গহ্বর বা বডি ক্যাভিটি থাকে। এই যে সিলেন্টেরন নামক যে বডি ক্যাভিটি, সেটা হচ্ছে কি করে, এই সিলেন্টেরন বডি ক্যাভিটির মাধ্যমে হচ্ছে এর হচ্ছে বিভিন্ন ধরনের এই যে ওই তোমার পরিফেরাতে যেমন হচ্ছে তোমার বিভিন্ন ধরনের খাদ্য বা তোমার বিভিন্ন অক্সিজেন গ্রহণ এবং ইয়ে নির্গত করতো, ঠিক তেমনি হচ্ছে এখানেও খাদ্য গ্রহণ এবং সেটা পরিপাকের জন্য এই সিলেন্টেরন দায়ী। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে সেটা কি, নিডোসাইট। তো নিডোসাইটটা কি? নিডোসাইট হচ্ছে তোমার এক ধরনের কোষ যেটা হচ্ছে তোমার আত্মরক্ষা
ডিফেন্স, তারপর হচ্ছে তোমার শিকার, ব্রেইন, তারপর হচ্ছে তোমার খাদ্য গ্রহণ বা খাদ্য পরিপাক, ফুড ডাইজেশন হচ্ছে কি করে, বা ফুড এনগালফিং হচ্ছে তোমার ভূমিকা রাখে নিডোসাইট। এটাকে নিডোব্লাস্টও বলা হয়। নিডোব্লাস্ট, নিডোসাইট বা নিডোব্লাস্ট, নিডোসাইট বা নিডোব্লাস্ট। ওকে, যেটা কাজ কি, আত্মরক্ষা, ডিফেন্স করা, তারপর হচ্ছে শিকার করা, প্রেই ধরা, তারপর হচ্ছে কি করা, খাদ্য গ্রহণ করা বা খাদ্য পরিপাক করা। হ্যাঁ হ্যাঁ, নিডোব্লাস্ট, নিডোব্লাস্ট আর নিডোসাইট সেম জিনিস, সেম জিনিস। তোমরা হচ্ছে নিডোব্লাস্ট দিও, সমস্যা নেই, তোমরা নিডোব্লাস্ট দিতে পারবা, সমস্যা নেই ক্ষেত্রে। শোনো, ব্লাস্ট মানে কি জানো, নিডোব্লাস্ট আর সাইটের মধ্যে পার্থক্য কি জানো? এই সাইট মানে কি, সাইট মানে হচ্ছে কি, সাইট, সাইট মানে হচ্ছে কোষ, কোষ, সাইটের অর্থ হচ্ছে কোষ। আর ব্লাস্ট হচ্ছে কি, বাচ্চা কোষ, অর্থাৎ এখনো সে পরিপক্ক হয় নাই বা পরিণত কোষে পরিণত হয় নাই, বা একটা পরিপূর্ণ কোষ না, এখনো বাচ্চা কোষ। বাচ্চা কোষ কি বলা হয়, ব্লাস্ট। আর যেটা পরিপূর্ণ কোষ সেটাকে আমরা কি বলছি, সাইট। তাহলে নিডোসাইট, নিডোব্লাস্ট, তোমরা নিডোব্লাস্ট দিতে পারো তোমার যেটা মনে ইচ্ছা। হ্যাঁ, নিডোব্লাস্ট। ওকে, প্রাণীটা হচ্ছে তোমার হাইড্রা, হাইড্রা, হাইড্রা। ওকে, তাহলে উদাহরণগুলো একটু জানি, কি কি উদাহরণ আছে এখানে। আমার এখানে উদাহরণ আছে হচ্ছে আমার উদাহরণ কয়টা, উদাহরণ হচ্ছে আমার এই যে এখানে হাইড্রা এবং ওবেলিয়া, হাইড্রা এবং ওবেলিয়া। তুমি কিভাবে মনে রাখতে পারো জানো, তুমি মনে রাখতে পারো হচ্ছে তুমি মনে রাখতে পারো হচ্ছে হেলো রিয়া। ওকে, হেলো রিয়া। এস দিয়ে মনে রাখবা কি, হাইড্রা। ও দিয়ে মনে রাখবা ওবেলিয়া। আর রিয়া হচ্ছে নিডারিয়া। ঠিক আছে। আর আরেকটা কথা হচ্ছে, এই যে নিডুসাইড থাকার কারণে এই পর্বের প্রাণীগুলোর মধ্যে কি থাকার কারণে, তোমার নিডুসাইড থাকার কারণে এই পর্বের নামকরণ হইলো কি, নিডারিয়া। বুঝতে পারছো? আবার নিডারিয়া শব্দটা কোত্থেকে এলো, কারণ এদের কি থাকে, নিডুসাইড থাকে। এই যে এখানে যে বিভিন্ন কোষ দেখাইলাম, এখন হচ্ছে ফাঁকে ফাঁকে কিছু কোষ থাকে নিডুসাইড। এরা হচ্ছে কি করে, এদের ভিতরে হচ্ছে বিষ থাকে। সাপের যেমন বিষ থাকে, সাপের কি থাকে, বিষ থাকে। যখন সাপ যখন তোমার পাশ দিয়ে যায়, তুমি যখন সাপটাকে হচ্ছে কি করবা, বিরক্ত করবা, তখন সে তোমাকে কামড় দিবে, বিষ দিবে। অর্থাৎ সে নিজের আত্মরক্ষার জন্য তোমার উপর কি করলো, আক্রমণ করলো, এবং তোমার শরীরের মধ্যে বিষ ঢুকিয়ে তোমাকে মেরে ফেলো। ঠিক তেমনি যখন হচ্ছে দেখা যাবে এর আশেপাশে হাইড্রা বা নিডারিয়া পর্বের প্রাণীদের আশেপাশে যখন হচ্ছে কোনো একটা শিকার বা কোনো একটা ভয়ঙ্কর প্রাণী যখন যাবে, তখন সে নিজেকে আত্মরক্ষার জন্য কি করবে, এই কোষগুলা থেকে হচ্ছে কিছু টক্সিন বা বিষ হচ্ছে তোমার কি করবে, তোমার ওই যে শিকার প্রাণী সেটার উপর কি করবে, প্রয়োগ করবে। এই যে নিডোসাইট, এই নিডোসাইট নাম থেকে হচ্ছে তোমার কি, নিডারিয়া আসছে। বুঝছো কিনা এখন? আচ্ছা, সিলেন্টারন কি? অনেকে হ্যাঁ বলছে সিলেন্টারনটা কি, সিলেন্টার এই দেখো, বাইরের যে কোষের স্তর সেটাকে আমরা কি বলছি, অ্যাক্টোডার্ম। ভিতরের যে কোষের স্তর সেটাকে আমরা কি বলছি, এন্ডোডার্ম। তাহলে এই যে কোষস্তরের ভিতরে যে একটা ফাফা গহ্বরের মতো যেটা অংশ, সেটা দেহ গহ্বর, ফাফা গহ্বর, অর্থাৎ এই যে এই গহ্বরটা, এটা হচ্ছে কি তোমার, এই যে ক্যাভিটি যেটা, সেটা হচ্ছে আমার কি, সিলেন্টারন। অর্থাৎ এই যে কোষের ভিতরে যে ক্যাভিটিটা সেটা হচ্ছে কি, বা যে গহ্বরটা সেটা হচ্ছে আমার সিলেন্টারন, সিলেন্টারন এই যে এটা। ঠিক আছে। হাইড্রা কোথায় থাকবে, হাইড্রা অবশ্যই সমুদ্রে থাকবে, কিছু কিছুতে তোমার নদী নালাতে থাকতে পারে। এরা কিভাবে খাদ্য গ্রহণ করবে, এই দেখো এখানে কি আছে, কর্ষিকার মতো কিছু অংশ আছে না, সুতার মতো। এর যখন মনে করো হচ্ছে এদের পাশ দিয়ে যখন একটা পোকামাকড় যাচ্ছে বা এদের খাবার যাচ্ছে, তখন এরা কি করবে, এভাবে হাত এভাবে নিয়ে বা কর্ষিকা গুলা নিয়ে এভাবে পেঁচাই ধরবে। পেঁচাই ধরে তারপর হচ্ছে এরা কি করবে, পেঁচাই ধরে এটা এভাবে করে তারা, হাতি যেমন হচ্ছে কি করে, হাতি যেমন তার সুরের মাধ্যমে যখন হচ্ছে কোনো একটা কিছু পেঁচিয়ে তারপর খায়, ঠিক তেমনি এরাও এভাবে এখানে তাদের মুখ গহ্বর যেটা আছে সেটার মাধ্যমে এটা কি করবে, খাদ্যটা গ্রহণ করবে। বুঝছো? ওকে, ঠিক আছে, নেক্সট। এরপরের পর্ব হচ্ছে কি আমাদের প্লাটি হেলমিনথেস, প্লাটি হেলমিনথেস। আগের পর্ব ছিল হচ্ছে নিডারিয়া, তার আগের পর্ব ছিল হচ্ছে কি, পরিপেরা। আচ্ছা, বুঝছি কিনা একটু বলো।
ওকে ওকে ওকে। কোন অংশ বোঝো নাই, কোন অংশ বোঝো নাই? ওকে ওকে ওকে, বুঝছো, তাহলে ঠিক আছে। এবার আসি হচ্ছে প্লাটি হেলমিনথেস, এদের বাসস্থান কোথায় বা এদের স্বভাব কিরকম। এদের ক্ষেত্রে আমরা দুইটা বিষয় একটু দেখবো, সেটা হচ্ছে কি, আমাদের এরা হচ্ছে বহিঃপরজীবী বা অন্তঃপরজীবী হতে পারে। অন্তঃপরজীবী। আর যারা ইংলিশ মিডিয়ামে আছো, বহিঃপরজীবী হচ্ছে কি, একটু 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 মানে কি বললাম, বাইরে, বহি, পরজীবী মানে প্যারাসাইট, প্যারাসাইট, ওকে। আর এন্ডো মানে হচ্ছে কি ভিতরে, আর পরিজীবী মানে কি প্যারাসাইট, ওকে। অর্থাৎ এরা হচ্ছে বহিঃপরজীবীও হতে পারে, অন্তঃপরজীবীও হতে পারে। এখন হচ্ছে কথা হচ্ছে ভাইয়া, পরিজীবী বা প্যারাসাইট এই জিনিসটা কি, পরিজীবী বা প্যারাসাইট এই জিনিসটা কি? এই যে এখানে যে বললাম যে আমাদের পরিজীবী বা প্যারাসাইট এই জিনিসটা আসলে কি? তো পরিজীবী বা প্যারাসাইট মানে হচ্ছে তোমার যেই সব জীব বেঁচে থাকার জন্য সম্পূর্ণ অন্যের উপর নির্ভরশীল, নির্ভরশীল, এবং আহ, এরা হচ্ছে বেঁচে থাকার জন্য সম্পূর্ণ কি অন্যের উপর নির্ভরশীল, এবং এরা যার উপর বেঁচে থাকে বা যার উপর বা যার বডিতে হচ্ছে এরা থাকে তার কি করে ক্ষতি করে। তো প্যারাসাইট শুধু হচ্ছে মনে করো হচ্ছে আমার শরীরে একটা প্যারাসাইট আছে, এই প্যারাসাইট হচ্ছে তার তার যত ধরনের যাবতীয় খাদ্য লাগবে, অক্সিজেন লাগবে, বেঁচে থাকার জন্য যা যা লাগবে তা আমার থেকে নিবে, এবং আমার থেকে নেওয়ার পর উল্টা আমার ক্ষতিও করবে। অর্থাৎ তারা শুধু যে আমাদের দেহের উপর, দেহের মধ্যে বসবাস করবে তা না, প্লাস হচ্ছে আমাদের কি করবে, ক্ষতিও করবে। অর্থাৎ এরা বেঁচে থাকার জন্য সম্পূর্ণ অন্যের উপর নির্ভরশীল, প্লাস ক্ষতিও করে। ঠিক আছে। পরিজীবী হচ্ছে, মানুষ কেন পরিজীবী হইতে পারে? মানুষ পরিজীবী, হ্যাঁ মানুষ পরিজীবী কিন্তু, ঠিক আছে। কুইজ। ভাইরাস, ভাইরাস আর পরিজীবীর মধ্যে একটু পার্থক্য আছে, এটা আমরা যখন আর একটু উপরে ক্লাসে উঠবো তখন জানবো। শোনো শোনো, জাস্ট এই জিনিসটা জেনে রাখো যে মানে পরিজীবী হচ্ছে তারা যারা বেঁচে থাকার জন্য অন্যের উপর নির্ভরশীল, অর্থাৎ তারা হচ্ছে নিজেরা কিছু করতে পারবে না, যারা বেঁচে থাকার জন্য অন্যের উপর কি নির্ভরশীল, ঠিক আছে। আর মানুষের ক্ষেত্রে শোনো, প্যারাসাইট, পরিজীবী মানে হচ্ছে মেনলি হচ্ছে এই প্যারাসাইট। তো পরিজীবীর একটা অর্থ হচ্ছে মানুষের ক্ষেত্রে সেটা হচ্ছে তোমার কি হবে না, মানে ওই ক্ষতি সাধন এই জিনিসটা হবে না। মূলত হচ্ছে প্যারাসাইট যদি বলি তাহলে হচ্ছে সেটার অর্থটা হচ্ছে এরকম যে এরা হচ্ছে বেঁচে থাকার জন্য অন্যের উপর নির্ভরশীল এবং ক্ষতি সাধন করবে। তো মানুষকে কিন্তু এখানে কি করতে পারবে না, তুমি রাখতে পারবে না। আর বহি মানে হচ্ছে মনে করো হচ্ছে দেহের বাইরে, দেহের বাইরে যদি কোনো পরিজীবী বসবাস করে তখন সেটাকে আমরা কি বলবো, বহি পরিজীবী। আর দেহের ভিতরে যদি কোনো পরিজীবী বসবাস করে তাহলে সেটাকে আমরা কি বলবো, অন্ত পরিজীবী বা অ্যান্ডো প্যারাসাইট বলবো। ঠিক আছে। আচ্ছা কি বুঝে না বলো, আমাকে একটু বলো। হ্যাঁ, পরের উপর নির্ভরশীল মানে পর, অন্য অন্য কোনো একটা জীবের উপর নির্ভরশীল, জাস্ট এতটুকু, এতটুকু মাথায় রাখতে পারলে হবে। ছত্রাক শৈবাল এগুলো আলাদা 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 কিছু জগতের উদ্ভিদ বলা যায়, কিন্তু এগুলো কিন্তু পরিজীবী তুমি টোটালি বলতে পারবে না। কিছু কিছু ছত্রাক শৈবালে কিছু কিছু তোমার প্রজাতি পরিজীবী আছে, কিন্তু সবাই কিন্তু না, বুঝছো। আচ্ছা পরজীবী, ওকে 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 ওকে।
খাদ্য হোক, যে কোনো কিছু তো হতে পারে। ভিডিওতে কি সমস্যা হচ্ছে? ওকে ওকে, তাহলে আমরা নেক্সটে চলে যাই। জাস্ট এতটুকু মাথায় রেখো যে পরজীবী মানে কি, অন্য একটা জীবের উপর নির্ভরশীল, খাদ্য হোক যে কোনো কিছুর উপর হোক। আচ্ছা, এই যে প্লাটি হেলমিনথেস, অনেক বড় একটা লম্বা লাইন, প্লাটি হেলমিনথেস। এই যে প্লাটি, আমি শোনো, এই যে দুইটা দাগ দিয়ে আলাদা করলাম, যে প্লাটির নিচে একটা দাগ দিলাম আর হেলমিনথেসের উপর একটা দাগ দিলাম। প্লাটি মানে কি? প্লাটি, প্লাটি মানে, প্লাটি শব্দটা আসবে, প্লাটি শব্দটা যদি আমরা যদি ল্যাটিন শব্দ থেকে যদি ভাঙি, তাহলে সেটাকে আমরা ইংরেজিতে পাবো হচ্ছে ফ্ল্যাট। অর্থাৎ এরা হচ্ছে কি চ্যাপ্টা, ফ্ল্যাট, চ্যাপ্টা। এরা কিরকম? চ্যাপ্টা। আর হেলমিনথেস মানে কি? হেলমিনথেস মানে হচ্ছে কি কৃমি। অর্থাৎ প্লাটি হেলমিনথেস শব্দটাকে যদি আমরা ভাঙি, তাহলে প্লাটি মানে হচ্ছে ফ্ল্যাট অর্থাৎ চ্যাপ্টা, আর হেলমিনথেস মানে কি কৃমি অর্থাৎ চ্যাপ্টা কৃমি। ঠিক আছে? তাহলে এদের দেহ কিরকম? এই যে আমরা পাইলাম যে এটা এটা কিরকম, এরা হচ্ছে চ্যাপ্টা বা ফ্ল্যাট। এরা হচ্ছে কিরকম? ফ্ল্যাট। আর এরা হচ্ছে কি উভলিঙ্গ, উভলিঙ্গ বা বাই সেক্সুয়াল। ওকে, অর্থাৎ এদের দেহ হচ্ছে চ্যাপ্টা হবে এবং এদের দেহ হচ্ছে উভলিঙ্গ থাকবে, অর্থাৎ দুই ধরনের লিঙ্গই থাকবে। তারপর আসি, এরা হচ্ছে কি, আগে বললাম এরা হচ্ছে কি ধরনের, বহিঃপরজীবী এবং অন্তঃপরজীবী। তারপর এদের কিউটিকল বা কিউটিকল মানে কি? কিউটিকল মানে হচ্ছে, তোমরা হচ্ছে অনেকে মোম চিনো, মোম। যে আমরা যখন হচ্ছে আমাদের বাসা বাড়িতে যখন কারেন্ট থাকে না, তখন আমরা কি জ্বালাই? মোমবাতি জ্বালাই। এই যে মোমের মতো অংশ, কিউটিকল হচ্ছে এক ধরনের মোমের মতো। ঠিক আছে? তো এদের দেহ যেটা আছে সেটা হচ্ছে তোমার পুরু কিউটিকল দ্বারা কি থাকে? আবৃত থাকে। পুরু অর্থাৎ তিক কিউটিকল দ্বারা কি থাকবে? কভার করা বা আবৃত করা থাকবে। দেহ কি থাকবে? কিউটিকল দ্বারা দেহ আবৃত থাকবে। কিউটিকল দ্বারা দেহ আবৃত বা কভার করা থাকবে। আবৃত বা কভার করা থাকবে। ঠিক আছে? তারপর আরেকটা পয়েন্ট হচ্ছে চোষক বা সাকার। এই যে দেখো, এটা হচ্ছে একটা প্লাটিহেলমিনথেস পর্বের একটা প্রাণী। ঠিক আছে? এই এই অংশটা দেখো, এই অংশটা দেখো, এখানে হচ্ছে একটা কি আছে, দাঁতের মতো বা একটা চোষকের মতো একটা অংশ আছে। মনে করো তুমি একটা জোক নিলা, জোক নিয়ে হচ্ছে তুমি যদি হাতে রাখো, তাহলে কি করবে? তোমার যে জোকের যে চোষক অংশ আছে বা শাখার যে অংশটা আছে, সেই অংশটা হচ্ছে তোমার রক্তগুলো কি নিবে? চুষে নিবে। অর্থাৎ এই যে চোষক অংশটাও কি করে, এরা যেখানে লেগে থাকে সেইখানে হচ্ছে তোমার কি, সে অংশের জিনিসগুলো হচ্ছে কি করে নিবে? শুষে নিবে। চোষকটা কি করার জন্য? শাক করার জন্য, কোনো কিছু শোষণ করার জন্য। ঠিক আছে? তাহলে এদের কি থাকবে? চোষক থাকবে। তারপর রেশন অঙ্গ। শোনো, এই যে প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণী, এদের স্পেশাল একটা কি থাকে? রেশন অঙ্গ, অঙ্গ থাকে। এবার তোমাদের কুইজ, তোমরা অনেকে কুইজ কুইজ করতেছো, বলো এবার রেশন অঙ্গটার নাম, নাম বলতে পারো কিনা দেখি। রেশন অঙ্গটার নাম বলতে পারো কিনা? আচ্ছা, বাইসেক্সুয়াল মানে হচ্ছে উভলিঙ্গ, মানে একসাথে দুইটা লিঙ্গ থাকবে, অর্থাৎ ছেলে মেয়ে দুই ধরনের লিঙ্গ একসাথে থাকবে, একটা বডিতেই থাকবে। ঠিক আছে? আমরা হচ্ছে কি, ছেলেরা, ছেলের আলাদা বা আমাদের লিঙ্গ এক ধরনের, মেয়েদের লিঙ্গ এক ধরনের, কিন্তু এদের ক্ষেত্রে দুই ধরনের লিঙ্গ একসাথে থাকবে একই বডিতে। ঠিক আছে? সে তাইফ, অসমি, জাহরা, ইয়াসিন, সাফি, সিয়াম, ফারহানা, আদিবা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই তো দেখি সবাই তো পরে আসছে। জামিয়া, ফারহান, ধন্যবাদ সবাইকে যে তোমরা আনসার দিয়েছো কি শিখা অঙ্গ, শিখা অঙ্গ বা ফ্লেম সেল, ফ্লেম সেল। এবার প্রশ্ন হইতে পারে, ভাইয়া এত ধরনের ওয়ার্ড থাকতে পৃথিবীতে শিখা কেন নাম দিল বা ফ্লেম কেন নাম দিল? কে কি বলতে পারবে? ফ্লেম কেন নাম দিল? ফ্লেম সেল বা শিখা অঙ্গ কেন বলছে এটাকে? শাখার মানে হচ্ছে শোষক, শোষক, কোনো কিছু শোষণ করে, যে যে অংশ দিয়ে কোনো কিছু শোষণ করে, যে অংশ দিয়ে কি কোনো কিছু শোষণ করে। যোগ যেমন হচ্ছে কোনো একটা অংশ দিলে সে তার শাখীন অংশ বা শাখার দিয়ে হচ্ছে কি করে নেয়? রক্ত শোষণ করে নেয়। ঠিক তেমনি এদের কি থাকে? শোষক থাকে বা মুখনালী বলতে পারো, বা তোমার যেমন আমার যেমন মুখ আছে বা তোমার মুখ আছে, ঠিক তেমনি এদের কি মুখের পরিবর্তে শোষক থাকে। ঠিক আছে? এটুকু জিনিস না, ফাইল রিলেটেড না। শোনো, আমরা যখন হচ্ছে মোমবাতি তো অনেকে দেখেছি, মোমবাতি, হ্যাঁ, তো মোমবাতি যখন আগুন, আগুন আগুন যখন আমরা দিই, তখন আমরা কি ধরনের একটা পাই, শেপ পাই? আগুনের শেপটা এরকম হয় না?
আগুনের শেপটা এরকম হয় না? ঠিক তেমনি এই যে প্লাটিহেলমিনথেসের যে রেশন অঙ্গ যেটা, সেটার শেপ হচ্ছে কিরকম, এই আগুনের শিখার মতো, আগুনের যে শিখা বা ফ্লেম যেটা, সেটার মতো। সেজন্য আমার প্লাটিহেলমিনথেস পর্বের রেশন অঙ্গের নাম দেওয়া হলো কি শিখা অঙ্গ বা ফ্লেম সেল। বুঝছো এবার? ভাইয়া যোগ কি প্লাটিহেলমিনথেস? না না, যোগ প্লাটিহেলমিনথেস কেন হবে? সব মেমোরাইজ করার দরকার নাই। তারপরে এদের পুষ্টিতন্ত্র কিন্তু অসম্পূর্ণ, অসম্পূর্ণ, আনকমপ্লিটেড, ঠিক আছে? বা অসম্পূর্ণ বা থাকে না, কিছু কিছু ক্ষেত্রে থাকলেও সেটা কি না, সম্পূর্ণ না বা কমপ্লিট না। আর যাদের ক্ষেত্রে নাই তারা তো নাই। তারপর এদের উদাহরণ কি, ফেসিকুলা আর টিনিয়া। ফেসিকুলা যকৃত কৃমি, যকৃত কৃমি, আর টিনিয়া হচ্ছে কি ফিতা কৃমি, ফিতা কৃমি। ঠিক আছে কিনা বলো, নাকি বললে লিখলাম? পৌষ্টিকতন্ত্র কি? পুষ্টিকতন্ত্র কি? পুষ্টিকতন্ত্র হচ্ছে এই যে এই জিনিসটাকে বলা হয় পুষ্টিকতন্ত্র বা পরিপাকতন্ত্র। যে তন্ত্রের মাধ্যমে তোমার কি হবে, তুমি পুষ্টি আহরণ করবা, খাদ্য পরিপাক করে তুমি পুষ্টি আহরণ করবা, সে তন্ত্রকে কি বলছি, পুষ্টিকতন্ত্র। আমরা পুষ্টিকতন্ত্রের জন্য কোন তন্ত্রকে চিনি, এই যে এটা, যে আমরা যে খাদ্য নালী হয়ে খাদ্য স্টোমাক, তারপর বা তোমার পাকস্থলী যাচ্ছে, তারপর হচ্ছে বৃহদান্ত ক্ষুদ্রান্ত হয়ে সেগুলা সেখানে হচ্ছে আমার কি হয়, খাদ্য থেকে খাদ্য সার বা পুষ্টিগুলা, নিউট্রিশন গুলা কি হয়ে যায়, দেহের বডিতে যায়, আর বাকি অংশগুলো মল হিসেবে বাইরে যায়। এই যে অংশটা, সেটা হচ্ছে কি পুষ্টিকতন্ত্র বা ডাইজেস্টিভ সিস্টেম। ঠিক আছে? ওই যে কিউটিক্যাল যেটা বললাম, কিউটিক্যাল হচ্ছে তোমার এদের উপর হচ্ছে এক ধরনের কি থাকে, মোমের মতো আস্তরণ থাকবে, মোমের মতো, বা ধরলে বোঝা যায় এটা একটা মোমের মতো, বা একটু কি বলা হয়, এত স্যাঁতসেঁতে না আর কি। বা তুমি অনেক সময় পাতায় পাতায় দেখতে পাবে, পাতা যে গাছের পাতা ধরলে একটু মানে খসখসে লাগে না, বা একটু কি বলে ব্যাসলিনের মতো, বা একটু হালকা কি বলে, মানে ওই ধরনের একটা মানে ফিলিংস পাবা আর কি। এটা হচ্ছে কিউটিকল। তারপরে এখন আসে হচ্ছে আমাদের নেমাটোডা, এটা মনে হয় আমাদের শেষ। এরা কেন ফিতা খাবে? এরা ফিতা খাবে না, এরা ফিতা খাবে না, এরা হচ্ছে ফিতা কৃমি। কারণ কারণ হচ্ছে এরা হচ্ছে ফিতার মতো দেখতে, দেখতে ফিতার মতো, সেজন্য ফিতা কৃমি। এরা ফিতা খায় তা না কিন্তু। আহ ওকে ওকে ওকে, কৃমির স্টোমাক আছে কিনা জিজ্ঞেস করতেছে। আচ্ছা, নেমাটোডা, এখন আসে হচ্ছে কোনটা, নেমাটোডা। এই যে নেমাটোডা, এদের স্বভাব এবং বাসস্থান আরো খারাপ অবস্থা। কারণ এরা হচ্ছে বেসিক্যালি কি, প্রধানত হচ্ছে আমার অন্তঃপরজীবী, অন্তঃপরজীবী, অর্থাৎ আমার এন্ডো প্যারাসাইট। তারপর এরা হচ্ছে সাধারণত আমাদের যে দেহের অন্ত্র এবং যে ব্লাড অর্থাৎ রক্তে এদের পাওয়া যায়। সাধারণত কোথায় পাওয়া যায়, দেহের কোন অংশে, রক্ত ও অন্ত্রে পাওয়া যায়। অন্ত্র, অন্ত্র মানে হচ্ছে ইন্টেস্টাইন, অন্ত্রে পাওয়া যায়। ব্লাড আর কোথায়, ইন্টেস্টাইনে পাওয়া যায়। ইন্টেস্টাইন মানে কোনটা, ওই যে তোমাদের যে দেখাইলাম এখানে, এই যে অংশটা, স্টোমাক অর্থাৎ পাকস্থলীর পরে, এই অংশ পুরাটা হচ্ছে কি আমার অন্ত্র। পাকস্থলীর পরে, পাকস্থলীর পরে এই পুরো অংশটা, এই যে এই পুরো অংশটা হচ্ছে আমার অন্ত্র, যেখানে হচ্ছে এই সবুজ কালার যেটা, সেটা হচ্ছে বৃহদান্ত্র। আর যেটা হচ্ছে তোমার ব্রাউন কালার যেটা, সেটা হচ্ছে কি আমার ক্ষুদ্রান্ত। অর্থাৎ পাকস্থলীর পর পুষ্টিকতন্ত্রের বা পরিপাকতন্ত্রের যে অংশটা, সেটা হচ্ছে আমার কি অন্ত্র। ঠিক আছে? তাহলে এই যে অন্তঃপরিজীবী, সেগুলো হচ্ছে আমাদের বডিতে বা আমাদের দেহে কোথায় পাবো, সাধারণত ব্লাড বা রক্তে, আর অন্ত্রে বা ইন্টেস্টাইনে পাবো। ঠিক আছে? এটুকু বুঝছো কিনা? অন্ত্র মানে কি, এই যে বললাম। আচ্ছা আচ্ছা, অ্যাংটা, অ্যাংটা মানে হচ্ছে তোমার, এই যে অ্যাংটা মানে হচ্ছে এখানে দাঁতের মতো যেগুলো অংশ থাকে, সেগুলো হচ্ছে অ্যাংটা তোমার। ঠিক আছে? মানে তোমার
প্লাটিহেলমিনথেসে তোমার হচ্ছে শোষক এবং অ্যাংটা থাকে। জিনিসটা এই জিনিসটা আর কি, জাস্ট তোমার এখানে হচ্ছে শোষক এবং শোষকে শোষণ করার জন্য তোমার কি লাগে, অ্যাংটার মতো অংশ। ওকে, আর আরেকটা জিনিস হচ্ছে এরা হচ্ছে কি করে নানা রকম ক্ষতি সাধন করবে, নানা রকম ক্ষতি সাধন করবে। অর্থাৎ এরা হচ্ছে আমাদের দেহের জন্য খুবই খুবই ক্ষতিকর। এই যে নেমাটোডা পর্বে যেসব প্রাণী থাকবে সেগুলো বেসিক্যালি হচ্ছে কি হয়, অন্তঃপরজীবী হয়, অর্থাৎ আমাদের দেহের ভিতর বসবাস করে এবং বিশেষ করে আমাদের দেহের যে অন্ত্র বা ইন্টেস্টাইন বা ব্লাডে থাকে এবং আমাদের দেহের কি করে ক্ষতি করে, ঠিক আছে? আচ্ছা, এটুকু বুঝছো কিনা বলো একটু। হ্যাঁ, কুইজ আসবে, কুইজ আসবে। আচ্ছা, কুইজ লাগবে। আচ্ছা ঠিক আছে, কুইজ আসার আগে আমি একটা তোমায় কুইজ দিই, বলো। সিলেন্টারন কোথায় পাওয়া যায়, কোন পর্বে? তারপর ফিকা অঙ্গ বা ফ্লেম সেল কোথায় থাকে? তারপর আবার বলো হচ্ছে তোমার আরেকটা কি, আচ্ছা এই দুইটা বলো তো, যে কোন পর্বে সিলেন্ট্রন থাকে আর কোন পর্বে শিখাঙ্গ থাকে, এই দুইটা বলো। তামজিদ, শরীফ, মুকিত, নমিরা, দোলা। ওকে, শুধু একটা কেন লিখছো, দুইটা দুইটা আনসার দিয়ে দাও একসাথে। থ্যাংক ইউ, বুঝতে পারছি, তোমরা তাহলে তোমরা তো বস হয়ে গেলা। ওকে, এবার আসি হচ্ছে নেমাটোডা, এটা হচ্ছে আমাদের শেষ না? নেমাটোডার সাধারণ বৈশিষ্ট্য আমরা বাসস্থান এবং কি পড়লাম, বাসস্থান এবং স্বভাব পড়লাম। এই যে দেখো নেমাটোডা কিসের মতো রে, টিউবের মতো, টিউবের মতো। নেমাটোডা কিসের মতো? টিউবের মতো, টিউবের মতো, অর্থাৎ তোমার নলাকার বলা যায়, নলের মতো। দেখো কিসের মতো, নলের মতো, নলের মতো বা টিউব, টিউবিউলার, টিউবের মতো, ঠিক আছে? তারপর এদের কি থাকে, এদের দেহ হচ্ছে তোমার পুরু ত্বক দিয়ে, thick স্কিন দিয়ে, পুরু ত্বক দিয়ে আবৃত করা থাকে, কভার করা থাকে। তো তাদের যে পুরো বডি দেহ সেটা হচ্ছে তোমার thick স্কিন দিয়ে কি করা থাকবে, কভার করা থাকবে। তাহলে তাদের দেহ হচ্ছে কিসের মতো দেখতে, এই যে দেখো টিউবের মতো, এবং তাদের দেহের যে ত্বকটা সেটা হচ্ছে কি পুরু হয় এবং সেটা দিয়ে তাদের দেহটা আবৃত থাকে। এবার আসে পুষ্টিক নালী। আমরা যখন প্লাটিহেলমিনথেস পড়েছিলাম তখন হচ্ছে পুষ্টিক নালী কিরকম পাইছিলাম, সেখানে ছিল পুষ্টিক নালীটা অসম্পূর্ণ বা ইনকমপ্লিট অথবা থাকে না। কিন্তু এক্ষেত্রে পুষ্টিক নালী কি থাকবে, সম্পূর্ণ। এটা একটু মাথায় রাখবা, এক্ষেত্রে পুষ্টিক নালী সম্পূর্ণ বা কমপ্লিট থাকবে। ওকে, ঠিক আছে কিনা বলো। আচ্ছা, ইংলিশ ভার্সনের কারো কি সমস্যা হচ্ছে কিনা বলো। না না, পরে প্রাণীদের কিন্তু ছবি আঁকতে হবে না, ঠিক আছে? পুরুত্বক মানে হচ্ছে টিক স্কিন আর কি, টিক স্কিন অর্থাৎ মোটা চামড়া, বলা যায় মোটা চামড়া, ঠিক আছে? ও, সম্পূর্ণ কমপ্লিট, বুঝা যাচ্ছে না এটা, কমপ্লিট, সম্পূর্ণ কমপ্লিট। ইয়ামিন, বলো বলো বলো। হ্যাঁ, কুইজ আসবে তো, একটু 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 ওয়েট করো, শেষ করে নি। ওকে 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 ওকে, এরপর আসে হচ্ছে শ্বসনতন্ত্র অর্থাৎ রেসপিরেটরি সিস্টেম, রেসপাইরেটরি, যেটার মাধ্যমে হচ্ছে আমরা কি করি, শ্বাস নিই এবং শ্বাস কি করি, নির্গত করি। শ্বসনতন্ত্র অর্থাৎ ফুসফুস, ঠিক আছে? শ্বসনতন্ত্র। আর হচ্ছে সংবহন তন্ত্র, অর্থাৎ সংবহন তন্ত্র মানে কি, তোমার আহ তোমার যে রক্ত যেটা হৃৎপিণ্ড হয়ে পুরা কি হয়, পুরা বডিতে যে ছড়িয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি আমার সংবহন তন্ত্র, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তাহলে শ্বসন তন্ত্র এবং সংবহন তন্ত্র কি থাকে না এখানে, কালারটা চেঞ্জ করি, এখানে অনুপস্থিত, অ্যাবসেন্স থাকে। ওকে, তাহলে নেমাটোডের ক্ষেত্রে পুষ্টিক নালী থাকবে, কিন্তু শ্বসনতন্ত্র বা রেসপিরেটরি সিস্টেম বা তোমার যে সম্বহতন্ত্র সেটা কিন্তু কি থাকবে না। পুষ্টিক তন্ত্রে আমার যে নেমাটোডা সেটা কিন্তু সেখানে থাকবে না, কি থাকবে, শুধু পুষ্টিক তন্ত্রটা থাকবে। আর এই যে পুষ্টিক নালী বা তন্ত্র, সেটা কোথায় অসম্পূর্ণ থাকে, সেটা হচ্ছে আমার যে
প্লাটিহেলমিনথেস ছিল সেখানে কি থাকবে? অসম্পূর্ণ থাকবে। সম্পূর্ণ কোথায় থাকবে? নেমাটোডা। এই জিনিসটা একটু খেয়াল রাখবা। ওকে ওকে ওকে। নেমাটোডা হচ্ছে একটা পর্বের নাম আর কি। এবার আসে হচ্ছে লিঙ্গ বা এদের লিঙ্গ কিরকম। আমরা এর আগে যেটা প্লাটিহেলমিনথেস পড়েছিলাম সেক্ষেত্রে হচ্ছে লিঙ্গ কিরকম ছিল? উভলিঙ্গ অর্থাৎ বাইসেক্সুয়াল। কিন্তু এদের ক্ষেত্রে কি হবে? এক লিঙ্গ বা ইউনিসেক্সুয়াল। এক লিঙ্গ অর্থাৎ এদের ছেলেদের ক্ষেত্রে হচ্ছে তোমার হচ্ছে কি থাকবে? লিঙ্গ আলাদা এবং মেয়েদের ক্ষেত্রে লিঙ্গ আলাদা থাকবে। অর্থাৎ এদের ক্ষেত্রে কি হবে? এক লিঙ্গ হবে। আর সিলুম, সিলুম প্রকৃত কি সিলুম কি থাকবে না? থাকবে না। প্রকৃত সিলুম থাকবে না। প্রকৃত সিলুম থাকে না। আচ্ছা, সিলুম হচ্ছে কি? শোনো, এই যে সিলুম হচ্ছে আমার মনে করি এটা হচ্ছে আমার বডি, হ্যাঁ? তো বডির এখানে কি থাকে? ফুসফুস থাকে। এখানে কি থাকে? ফুসফুস থাকে। তারপর এখানে হচ্ছে তোমার একটা কি থাকে? ডায়াফ্রাম বা মানে তোমার একটা পর্দার মতো থাকে। তারপর হচ্ছে তোমার পাকস্থলী, পাকস্থলী। তারপর হচ্ছে তোমার এই যে বিভিন্ন পরিপাক তন্ত্র যেগুলো আছে সেগুলো থাকবে। ওকে। এই এর বাদে বাকি যেগুলা তোমার কি থাকে? এই যে বাকি যেসব খালি স্থান আছে, এই যে খালি স্থানগুলা, এটা হচ্ছে আমার সিলুম। এটা হচ্ছে আমার কি? সিলুম। বা বলা যায় তোমার যে ভ্রূণীয় স্তরের যে কোষগুলা থাকে বা একটুডাম এন্ডুডাম, এদের মধ্যখানে যে তোমার স্পেসটা থাকবে সেটা হচ্ছে কি? সিলুম। ঠিক আছে? লোয়া লোয়া সবকিছু আসবো, একটু দাঁড়াও। পুষ্টিক নালী এবং তন্ত্র কি একই? হ্যাঁ, একই একই। হ্যাঁ, অবশ্যই মজার। চিত্রের ছবিটার নাম কি? আচ্ছা, চিত্রের ছবিটার নাম কি? এটা, আচ্ছা, এটা হচ্ছে গোলকৃমি তোমার, গোলকৃমি। আচ্ছা, তারপর হচ্ছে আমরা উদাহরণ কি? অ্যাসকারিস। তারপর হচ্ছে লোয়া লোয়া। লোয়া লোয়া কিন্তু খুব ডেঞ্জারাস একটা কি? তোমার কৃমি। নামটা খুব সুন্দর কিন্তু খুব ডেঞ্জারাস। অ্যাসকেরাস গোলকৃমি বা রাউন্ড গোল কৃমি বা রাউন্ড ওর্ম। রাউন্ড ওর্ম। আর লোয়া লোয়া হচ্ছে তোমার চুক কৃমি। চুক কৃমি অর্থাৎ তোমার চোখে, অর্থাৎ অনেক সময় দেখবো হচ্ছে তোমার তোমার অনেক সময় মানুষের এই চোখে তোমার চোখে হচ্ছে তোমার এরকম কিছু কৃমি স্পষ্ট কিন্তু বেশি ওঠে। এই কৃমিগুলা লোয়া লোয়া যাদের ক্ষেত্রে হচ্ছে এই এই প্রাণীটা হচ্ছে কি করে, যাদের ক্ষেত্রে আক্রমণ করে তাদের চোখে হচ্ছে স্পষ্ট এই ধরনের কৃমিগুলো কি থাকে? বেশি থাকে। বা বাহির থেকে দেখা যায় জিনিসগুলা। তো এই কৃমিটা কিন্তু খুব ডেঞ্জারাস একটা কৃমি, লোয়া লোয়া চুক কৃমি। ওকে। সিলুম, সিলুম ওই যে বললাম আমাদের যে বিভিন্ন অঙ্গতন্ত্র রয়েছে সেগুলোর বাদে বডিতে যে ফাঁকা স্থানগুলো থাকবে সেগুলো হচ্ছে কি তোমার? সেগুলো হচ্ছে সিলুম। তারপর আরেকটা উদাহরণ আছে সেটা হচ্ছে কি তোমার ফাইলেরিয়া কৃমি। কি কৃমি? ফাইলেরিয়া। ফাইলেরিয়া। তাহলে আমরা নেমাটোডা কি পাইলাম? এদের দেহ কিসের মতো? নলের মতো লম্বা, টিউবের মতো। আর এরা হচ্ছে পুরু ত্বক দ্বারা, টিক স্কিন দ্বারা কি থাকবে? আবৃত থাকবে। তারপর এদের পুষ্টিক নালী যেটা সেটা হচ্ছে কি? আমাদের এদের যে ডাইজেস্টিভ সিস্টেম সেটা হচ্ছে সম্পূর্ণ কমপ্লিট। আর এদের শ্বসন তন্ত্র এবং সংবহন তন্ত্র সেটা হচ্ছে কি? অনুপস্থিত, এটা নেই। ঠিক আছে? তারপর এদের লিঙ্গ যেটা সেটা হচ্ছে কি? এক লিঙ্গ। আর আমরা যে প্লাটিহেলমিনথেস পড়েছিলাম এর আগে সেটার ক্ষেত্রে কি লিঙ্গ কিরকম ছিল? উভলিঙ্গ। আর এদের ক্ষেত্রে প্রকৃত সিলুম থাকে না। প্রকৃত সিলুম থাকবে কখন? কোন কোন পর্বের ক্ষেত্রে সেটা আমরা সামনে বা পরবর্তী লেকচারে জানবো। এগুলো যেহেতু আহ, এই প্রথম দিকের পর্ব যেহেতু একটু সরল টাইপসের, এদের ক্ষেত্রে এই ধরনের সিলুম বা বিভিন্ন ধরনের তন্ত্র এদের ক্ষেত্রে থাকে না, কম থাকে। ঠিক আছে? আর উদাহরণ কি কি? অ্যাসকারিস, লোয়া লোয়া বা চুক কৃমি, গুল কৃমি, রাউন্ড কৃমি বা রাউন্ড ওর্ম, তো ফাইলেরিয়া বা ফাইলেরিয়া, ফাইলেরিয়া ওর্ম। ওকে। আচ্ছা, তোমরা বুঝছো কিনা বলো। স্যার, হ্যাঁ, ক্লাস এখনই শেষ হয়ে যাবে। কোন পার্টটা বোঝো না একটু বলো আমাকে।
শোনো, একবার যেহেতু তোমরা প্রথমবারের মতো পড়লে একটু একটু মানে কনফিউশন থাকতে পারে বা একটু একটু কম বুঝতে পারো, কিন্তু যখন তোমরা একটা বইটা পড়বা ক্লাস করার পর, তখন দেখবা হচ্ছে তোমরা একদম একদম ভালো করে বুঝে যাবা। লোয়া লোয়া। ওকে 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 ওকে। নাম মনে রাখা কঠিন, হ্যাঁ নাম মনে রাখা কঠিন। ফাইলেরিয়ার বাংলা ফাইলেরিয়া, ফাইলেরিয়ার কোনো বাংলা নাই। দেখি কুইজের আনসার দাও এবার। স্পঞ্জ, স্পঞ্জ হচ্ছে তোমার কি ওই পরিফেরার অপর নাম। পরিফেরা পর্বের অপর নাম হচ্ছে কি স্পঞ্জ। সিলুম 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 হচ্ছে তোমার, সিলুম হচ্ছে তোমার, তোমার আমাদের বডিতে হচ্ছে কিছু ফাঁকা জায়গা থাকে, বা এরকম না যে আমাদের বডিটা পুরোটা হচ্ছে মাংস বা তোমার অঙ্গ দিয়ে ভর্তি, এরকম না, কিছু ফাঁকা ফাঁকা জায়গা থাকে, এই ফাঁকা জায়গাগুলো হচ্ছে কি সিলুম। আচ্ছা আচ্ছা, সংবহন তন্ত্র। আচ্ছা, চল। সংবহন তন্ত্র অনেকে মানে বুঝো নাই, তাই তো। সংবহন তন্ত্র হচ্ছে তোমার সার্কুলেটরি সিস্টেম, সার্কুলেটরি সিস্টেম। এর মানে কি ভাইয়া? তোমার, আচ্ছা তোমরা কুইজটা দিয়ে দাও, কুইজটা দিয়ে দাও। ওকে ওকে ওকে, তোমরা হচ্ছে আনসার দিয়েছে হচ্ছে কি পরিফেরা, তাহলে তোমাদের মতো আমি আনসার দিব কি পরিফেরা। তো শুরুতেই বললাম বললাম হচ্ছে কি পরিফেরা হচ্ছে বহুকোষী, কিন্তু এদের কি থাকবে না, টিস্যু থাকবে না। এদের অনেকগুলা কোষ থাকবে কিন্তু টিস্যু থাকবে না, কারণ হচ্ছে এদের কোনো নির্দিষ্ট কাজ করে না এইসব। মানে বহুকোষী হলেও এরা একসাথে কোনো কি করে না, নির্দিষ্ট কোনো কাজ করে না, তাই সেক্ষেত্রে এদের কোনো কি হয় না, টিস্যু গঠন করে না। পরিফেরা, ঠিক আছে। পৌষ্টিক নালী কি? পৌষ্টিক নালী হচ্ছে তুমি যে খাবার খাচ্ছ সেটা যে পেটে যাচ্ছে পাকস্থলী, তারপর সেখান থেকে যে অন্ত্রে যাচ্ছে, সেখানে খাদ্যটা কি হচ্ছে তোমার পরিপাক হয়ে শোষণ হচ্ছে। তো খাদ্য থেকে তোমার পুষ্টিটা নিচ্ছে আমার বডিটা, তারপর সে বাকি যে বর্জ্য থাকবে সেগুলো কি হয়ে যাচ্ছে, আমার যে অ্যানাস বা মলাশয় আছে সেখান থেকে হচ্ছে বাইরে নির্গত হচ্ছে। এই যে খাবার খেয়ে খাবার খাওয়ার পর সেটা হজম করার পর বাকি অংশ যে বের করে দিচ্ছি, যে তন্ত্র বা যে অঙ্গগুলোর মাধ্যমে এই কাজটা করছি সেটা হচ্ছে পরিপাকতন্ত্র। আর সংবহন তন্ত্র কি? সংবহন তন্ত্র আমার এখানে কি আছে, হৃৎপিণ্ড। আচ্ছা, হৃৎপিণ্ড কোন সাইডে? বাম সাইড, ডান সাইডে না কিন্তু বাম সাইডে, এটা খেয়াল রাখো। তো আমার এ সাইডে কি আছে, হৃৎপিণ্ড আছে। তো হৃৎপিণ্ড থেকে কি হয়, রক্তগুলা পাম্প হয়, আমার সারা শরীরে রক্তগুলা যায়। এই যে হৃৎপিণ্ডের মাধ্যমে এবং রক্তনালীর মাধ্যমে আমার রক্তগুলা সারা দেহে কি হয়, সংবহন হয় বা সার্কুলেট হয়। সারা দেহে কি হয়, সার্কুলেট বা সংবহন হয়। এই যে রক্তগুলা রক্তনালী এবং হৃৎপিণ্ডের মাধ্যমে সারা দেহে যে সংবহন হচ্ছে বা সার্কুলেট হচ্ছে, সেটাকে আমরা সংবহন তন্ত্র বলছি এবং সার্কুলেটরি সিস্টেম বলছি, ঠিক আছে। আর শ্বসন তন্ত্র কি? তুমি যে নাক এবং মুখ দিয়ে যে নিঃশ্বাস নিচ্ছ এবং সেটা যে ফুসফুসে যাচ্ছে, আবার সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত তোমার বায়ু বাইরে নির্গত হচ্ছে নাক এবং মুখ দিয়ে, সেটা হচ্ছে কি তোমার শ্বসন তন্ত্র অথবা শ্বাস নিঃশ্বাসের যে তন্ত্র, সেটা হচ্ছে কি শ্বসন তন্ত্র বা রেসপিরেটরি সিস্টেম, ঠিক আছে। এখন ভাই আমি 24তম হয়েছি, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। টিস্যু কাকে বলে? একদম আগে যাও, আগে একদম আগে সুন্দর করে বুঝিয়েছি আমি টিস্যু কি। শুনতে, না এদিক দিয়ে ঠিক আছে সবকিছু। আর তোমরা আনসার দিয়েছো হচ্ছে পরিপারা, সবাই পেরেছো মোটামুটি। তারপর নেক্সট কুইজ, এটা হচ্ছে শেষ। দেখে এটাতে কয়টা পারো। এটাতে ভুল করলে কিন্তু চলবে না, এটাতে ভুল করলে চলবে না। ফাটাফাট আনসার দিয়ে দাও, ফাটাফাট আনসার দিয়ে দাও। প্লিজ স্যার মেনশন দ্য ইংলিশ ওয়ার্ড। ওকে 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 ওকে। তুমি বলতে পারো কোন অংশের, আচ্ছা যকৃত কৃমি। আচ্ছা যকৃত কৃমি তো, আচ্ছা এটা হচ্ছে ইংলিশ ভার্সন, যারা আছো তাদের জন্য মনে হয় এই কোয়েশ্চেনটা এত ভ্যালিড না, ঠিক আছে। তোমরা এমনিই পারবা এটা, যকৃত কৃমি কোনটাকে বলে।
আচ্ছা, নিমা, নিমা। ও, নেমাটোডা। নেমাটোডা, নিমাটা কি? নিমা হচ্ছে তোমার সুতা, সুতার মতো, সুতো বা সুতা। এই যে তোমার টিউবের মতো ছিল না এগুলা, তো সুতার মতো ছিল, সেজন্য এদেরকে নেমাটোডা বা সুতার মতো বলা হয় আর কি। বুঝছো এবার? ওকে, আনসার দিয়েছে হচ্ছে, শেষ না? এটা হচ্ছে ফেসিকুলা। শোনো, এই যে দেখো, কই ছিল এটা, এই যে একটু খেয়াল করতে বলেছিলাম তোমাদের, যকৃত, কৃমি বা ফেসিকুলা, আর তিনি হচ্ছে কি ফিতা কৃমি। আচ্ছা, এই যে ফিতা, মনে করো তোমার একটা ফিতা আছে, তুমি ফিতাটা টানতে টানতে কি করবা, লম্বা করবা, ফিতা কৃমি, টিনিয়া। এবার মনে রাখতে পারো, ফিতা টেনে লম্বা করবো, ফিতা কৃমি, টিনিয়া, আর যকৃত করবো ফেসিকুলা। নিজ দায়িত্ব মুখস্থ করবো এটা। তারপর এখানে আর অপশন গুলো দেখি। লোয়া লোয়া কি বলছিলাম আমি? চুক কৃমি, এটা কি চুক কৃমি, তাহলে এই আনসারটা কিন্তু হবে না। তারপর টিনিয়া মানে হচ্ছে কি ফিতা কৃমি, ওই যে বললাম, ফিতাটা টেনে লম্বা করে হলো, হ্যাঁ, ফিতা কৃমি। তারপর এসকারিস কি, গোল কৃমি বা রাউন্ড কৃমি। ঠিক আছে, তাহলে বাকি থাকে কোনটা, ফেসিকুলা। এটা হচ্ছে কি যকৃত কৃমি, যকৃত কৃমি। যকৃত মানে কি, যকৃত হচ্ছে আমাদের একটা অর্গান, আমাদের বডির একটা অর্গান, যেটাকে লিভার বলা হয়। লিভার, তোমরা নাম শুনেছো কিনা জানি না, লিভার শুনতে পারো আই থিঙ্ক। লিভার, এই যে লিভার যেটা, সেটা হচ্ছে কি তোমার যকৃত। ঠিক আছে, আর লিভারে যে কৃমিটা হবে সেটা হচ্ছে কি যকৃত কৃমি, যেটার নাম হচ্ছে কি ফেসিকুলা। 19তম নামিরা নানজিবা বুচ্ছি, Mi 25 ক্লাস ছুটি হবে না, ছুটি ইজ নট নিডেড কেন? কাইব 7ম, ইসবা ফেসিকুলা নাকি ফেসিকুলা, ফেসিকুলা হবে। তারপর হচ্ছে মামুন 75। ওকে ওকে, ও ফার্স্ট হয়েছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, হোয়ার আর ইউ ফ্রম? আই এম ফ্রম চিটাগং। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ। আচ্ছা, পুস্টিক নালী কি? পুস্টিক নালী, এই যে এতক্ষণ বললাম না। ওকে ওকে ওকে, হুজাইফা থ্যাংক ইউ, সৌভিক, তাসনিম থ্যাংক ইউ। সবার সাথে আবার দেখা হবে। আমাদের হচ্ছে আজকে এখানে শেষ। আমরা কয়টা পর্ব পড়লাম তাইলে? আমরা পড়লাম হচ্ছে পরিপেরা থেকে শুরু করে, কই পরিপেরা, কই পরিপেরা, কই এই যে পরিপেরা, পরিপেরার আমরা যা যা জানা দরকার আছে সব জানলাম। তারপর হচ্ছে এই জিনিসটা বুঝালাম যে তোমাদের যাতে কনফিউশন না হয়, কোষ, টিস্যু, অঙ্গ এবং তন্ত্রের মধ্যে, সিস্টেমের মধ্যে। তারপর নিডারিয়াতে গেলাম, এদের কি থাকে, এদের হচ্ছে, এদের কালারফুল হয়, ডাইভার্স, ডাইভার্স কালার, ডাইভার্সিটি থাকে। আবার এদের শেপ এবং সাইজ, কালার মধ্যে কি থাকে, ডাইভার্সিটি থাকে, এই জন্য এদের সমুদ্র ফুলও বলা হয়। তারপর নিডারিয়ার বৈশিষ্ট্য জানলাম। তারপর প্লাটিহেলমিনথেস, তারপর হচ্ছে নেমাটোডা, অর্থাৎ পরিপেরা। তারপর কি পড়েছিলাম, পরিপেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস এবং নেমাটোডা, এই 4টা পর্ব আমরা পড়েছি। তোমরা এই 4টা পর্ব ভালোভাবে পড়ে নাও। নেক্সট থেকে হচ্ছে আমরা, নেক্সট যে পর্বগুলো আছে সেগুলো নেক্সট ক্লাসে আমরা পড়বো। আজকে এখানেই শেষ, গুড বাই সবাইকে, দোয়া করো আমার জন্য, নেক্সট ক্লাসে যেন সুস্থভাবে সবার সাথে আবার ক্লাসে আসতে পারি। ওকে ওকে, থ্যাংক ইউ ভাইয়া, ইনশাল্লাহ ইনশাল্লাহ। টাটা সবাইকে, আসসালামু আলাইকুম। শেষ, এখানে শেষ। তোমরা এবার হচ্ছে, তোমরা নিজেদের মতো হচ্ছে বইটা একবার পড়ে নাও, যে ভাইয়া কি বুঝালো সেটা আসলে বুঝলাম কিনা সেটা একটু দেখো। টাটা সবাইকে, টাটা। ঠিক আছে, আসসালামু আলাইকুম।